আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মনন একাডেমিতে। আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য আয়োজিত যে ক্লাস ফেজ 1, সেখানে তাপগতিবিদ্যা, আদর্শ গ্যাস ও পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়গুলো ইনক্লুডেড। সেই ফেজেরই আমাদের তাপগতিবিদ্যা অধ্যায় দিয়ে আমরা শুরু করেছিলাম। গতদিন মঙ্গলবারে আমাদের প্রথম ক্লাস হয়েছিল, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। সবাইকে আবারও সুস্বাগতম জানাচ্ছি। ইনশাল্লাহ গতদিনের ক্লাসটি আপনাদের কাছে বোধগম্য এবং ভালো লেগেছিল। আমি এইটুকু আশা করতে পারি। আপনারা যে কোনো আপনাদের মতামত জানাতে পারেন, কারণ জুমে তো যুক্ত আছেন অনেকেই, আর ফেসবুকে যারা ক্লাস করছেন তারাও দেখতে পারেন। যদি আপনাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, ডেফিনেটলি নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করতে পারেন এবং আমাদের কোর্সে কিন্তু এনরোল করতে পারেন। এটা টোটালি আপ টু ইউ। আপনার যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রেই করবেন, ভালো না লাগলে অবশ্যই এই কোর্সটি আপনার জন্য নয়। তো এই তো ব্যাপার স্যাপার। আমার কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা যারা জুমে আছেন একটু জানাবেন ভাইয়া, তাহলে আমরা আমাদের ক্লাস ঠিকঠাকভাবে শুরু করে ফেলতে পারি। কী কী পড়বো, কী কী পড়বো না আজকে সব আলোচনা করে দিব এবং তারপর ধীরে ধীরে পড়াতে থাকবো। ঠিক আছে, আমাকে সবাই একটু জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যারা যারা আমার সাথে জুমে যুক্ত আছেন একটু জানিয়ে দেবেন। ওকে, তো আমাদের ভাই তাপগতিবিদ্যা অধ্যায়, থার্মোডাইনামিক্স অধ্যায়ের আজকে আমাদের লেকচার 2। আমরা একটি লেকচার অলরেডি পড়েছি, আজকে আমাদের সেকেন্ড লেকচার। আসুন শুরু করা যাক। কি কি পড়বো আমরা এই অধ্যায়ে একটু যদি আপনাদেরকে দেখিয়ে আনি, তাহলে আজকের ক্লাসে আমরা পড়তে যাচ্ছি গতদিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই। তো এক স্থির বিন্দুর সাপেক্ষে আমরা তাপমাত্রা নির্ণয় করা শিখব। গতদিন আমরা দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয় করা শিখেছিলাম, মনে আছে? ওই যে থার্মোমিটার গঠন করতাম কিসের সাপেক্ষে বলুন? ধরুন এটা একটা থার্মোমিটার, এই একটা থার্মোমিটার, সো ভিতরে পারদ আছে। সেই ক্ষেত্রে আমরা দুইটা বিন্দুকে স্থির করে নিয়েছিলাম। একটা হচ্ছে আইস পয়েন্ট, থেটা আইস, আর আরেকটা কি বলেন, থেটা স্টিম পয়েন্ট। কারণ কারো সাপেক্ষেই তো আপনার তাপমাত্রা বের করা লাগবে, তাই না? যে কোনো বস্তুর তাপমাত্রা এই দুইটা পয়েন্টের সাপেক্ষে কত, সেই হিসাবে আমরা বের করতাম। তো গতদিন আমরা দুই স্থির বিন্দু সাপেক্ষে বের করেছি, আজকে আমরা শিখবো এক স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়। সেটা অতটা ইম্পর্টেন্ট না, বাট অবশ্যই সিলেবাসে আসতে সব পড়ে ফেলা লাগবে। আর তারপর তাপগতিবিদ্যার 0তম সূত্র আমাদের একদম বাস্তব লাইফের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করব। এটা খুবই সহজ একটা জিনিস, আপনারা ডে টু ডে লাইফে রেগুলার দেখেন। সো এটা আমি একদম আপনাদেরকে বাস্তব লাইফ, রিয়েল লাইফের সাথে ফিল করাবো। আমাদের ক্লাসগুলো সব কিছুই আপনার বাস্তব লাইফ থেকে উদ্বুদ্ধ হবে। ওকে, সব এক্সাম্পল প্রোভাইড করবো একদম আমাদের বাস্তব লাইফের সাথে। আর ফাইনালি আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ক্যালোরিমিতি। এই জায়গাটাতে বিশাল বড় একটা লং ডিউরেশনের ক্লাস হবে। ওকে, আপনারা যদি ওই পর্যন্ত নিতে পারেন, আমার সাথে থাকতে পারেন, তাহলে খুবই অসাধারণ একটা ক্লাস হবে। ক্লাস শেষেই আপনারা যদি আপনাদের হাতে থাকা যে কোনো প্রশ্ন ব্যাংক, যে কোনো টেস্ট পেপার, এই টপিকগুলো রিলেটেড প্রশ্ন যদি সলভ করা শুরু করেন, আপনি একটা সিঙ্গেল কোয়েশ্চেনও আটকাবেন না যদি বুঝে থাকেন সব কিছু। এই হচ্ছে আমার প্রমিস আমার পক্ষ থেকে। আর 2 নম্বর একটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলে দিই আমাদের ক্লাসগুলোর, সেটা হচ্ছে ভাই, আমি কিন্তু অনেক ঘাটাঘাটি করে অনেক বেছে বেছে আপনাদেরকে ম্যাথ করি। মানে ধরেন একটা টপিক পড়াচ্ছি, ক্যালোরিমিতি, মানে এই টপিক থেকে ধরেন আমাদের বাংলাদেশেও ভর্তি পরীক্ষায় ধরেন 30, 40, 50টার মতো কোয়েশ্চেন আছে, অথবা আমাদের বোর্ড বইও এরকম অনেক কোয়েশ্চেন আছে। আমি যদি অনেকগুলো বোর্ড বই হিসাব করি, তারপর ছায়া প্রকাশনের বই এখন সবার কাছে অ্যাভেলেবল। ছায়া প্রকাশনে তো অনেক কোয়েশ্চেন আছে এই টপিকগুলো থেকে। আইআইটি কোয়েশ্চেন ব্যাংক থেকে অনেক কোয়েশ্চেন আছে। কারণ আপনাকে যদি আমি সব করাতে থাকি, এটা আপনার জন্য একদম রিকমেন্ডেড হবে না, ভালো হবে না। সো যতটুকু আমাদের সাথে লাগবে, যতটুকু যাবে, যেটাকে পড়লে আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেন ক্র্যাক করতে পারেন আমাদের দেশে আসা যে কোনো পরীক্ষায়, সেই পর্যন্তই পড়াবো। সো বেছে বেছে পড়াবো। যেখানে ডেপতে যাওয়া লাগবে সেখানে ডেপতে যাবো, যেখানে অতটা ডেপতে না গেলেও সব কিছু ভালো মতো পার করা যায় সেটা অত একটা ডেপতে যাবো না। সো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আগাবো। ঠিক আছে, সবাই কি প্রস্তুত ভাই? আমরা কি শুরু করতে পারি আজকের আমাদের ক্লাসটি? বলবেন। ওকে, যারা যারা ফেসবুকে আছেন ভাই, তারা কাইন্ডলি আমাদের ক্লাসটি শেয়ার করে দিতে পারেন নিজেদের প্রোফাইল থেকে যারা। ওকে, তাহলে আসুন আমরা শুরু করে ফেলি আজকে আমাদের টপিক। আজকে আমাদের টাইপ 2 পড়বো। গতদিন টাইপ 1 পড়েছিলাম অনেক ডিটেলে, আজকে টাইপ 2। টাইপ 2 নাম যদি আমি বলি, পদার্থের উষ্ণতামিতিক ধর্ম। ওকে, আসুন আগে একটু সংজ্ঞাটা পড়ি, ধীরে ধীরে বুঝবো, সংজ্ঞাটা ডিকোড করব, তারপর বুঝবো যে এখানে এটা অ্যাকচুয়ালি ওই এক স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের কৌশল। তো আসুন শুরু করা যাক। দেখুন, তাপমাত্রা পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্মের নিয়মিতভাবে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, নিয়মিতভাবে পরিবর্তন হয় এবং যেসব ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সঠিকভাবে তাপমাত্রা নির্ণয় করা যায়, তাদের পদার্থের উষ্ণতামিতিক ধর্ম বলে। ওকে, তো আমরা যদি আমাদের ডে টু ডে লাইফে তাকিয়ে দেখি, এরকম অনেক কিছুই আছে যেসব জিনিস, যেসব ধর্ম, যে কোনো পদার্থের যেগুলো ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে চেঞ্জ হয়। যেমন আপনাদেরকে আমি যদি উদাহরণ দিই, যেমন ধরেন ভাই কোনো একটা পরিবাহীর রোধ, আর আপনি যদি তাপমাত্রা বাড়ান তাহলে পরিবাহীর রোধের মধ্যে ইলেকট্রনের যে ফ্লোটা আছে এটা বাধাগ্রস্ত হয়।
কারণ ভিতরের আয়ন অনুপরমাণুগুলো, তারপর হচ্ছে ভিতরের ইলেকট্রনগুলো ছোটাছুটি বেড়ে যায় তাপমাত্রা বাড়ালে, সো একে অপরের সাথে সংঘর্ষ বেড়ে যায়, সো আলটিমেটলি রোধ কিন্তু বেড়ে যায়। তার মানে তাপমাত্রা বাড়ালে আমাদের যে কোনো পরিবাহীর কিন্তু রোধ বেড়ে যাচ্ছে। সো পরিবাহী রোধ এটা এমন একটা ধর্ম, যেই ধর্মটা তাপমাত্রা পরিবর্তন করলে পরিবর্তিত হয়, ঠিক না? তাপমাত্রা পরিবর্তন করলে রোধ বাড়ে, অথবা তাপমাত্রা কমালে রোধ কমে পরিবাহীর ক্ষেত্রে। তারপর আরেকটা জিনিস হতে পারে ভাই, পারদের আয়তন। পারদের আয়তন, যেটা আমরা নর্মালি থার্মোমিটার কেন ইউজ করি ভাই, পারদ থার্মোমিটার? কারণ আপনি যদি তাপমাত্রা বাড়ান তাহলে পারদের আয়তনটা বেড়ে যায়, তাপমাত্রা যদি কমান তাহলে পারদের আয়তনটা কমে যায়। এগুলো জিনিস তো জানি। সেই যে পারদের আয়তনটাকেও আমরা বলতে পারি একটা পদার্থের উষ্ণতাভিত্তিক ধর্ম। তারপর হচ্ছে গ্যাসের চাপ, তাপমাত্রা যদি বাড়ান তাহলে ভিতরে সম আয়তনের একটা চেম্বারে তাপমাত্রা যদি বাড়ান তাহলে গ্যাসের আয়তন, গ্যাসের মলিকুলগুলো ছোটাছুটি বেড়ে যাবে। কারণ তাপমাত্রা বাড়ালে কাইনেটিক এনার্জি বেড়ে যায়, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেড়ে গেলে কি মলিকুলগুলো বেশি জোরে জোরে ধাক্কা খাবে পিস্টনে। বেশি জোরে জোরে ধাক্কা খাওয়া মানে কি পিস্টনে বেশি চাপ প্রয়োগ করবে। সো তাপমাত্রা বাড়লে গ্যাসের চাপও কিন্তু বেড়ে যায়। আর সমচাপে ধরেন চাপটা ফিক্স রেখে দিলেন, এরপর যদি তাপমাত্রা বাড়ান তাহলে কিন্তু গ্যাসের আয়তনও বেড়ে যাবে। এগুলো চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, তাই না? তো আমরা এই চারটা জিনিসকে আমরা পদার্থের এমন চারটা ধর্ম পেলাম যেগুলো তাপমাত্রা পরিবর্তনে কিন্তু চেঞ্জ হচ্ছে। বুঝতে পারলাম? তো আমরা এর মধ্যে এই পারদের আয়তন নিয়ে একটু কথাবার্তা বলবো। আসেন আসেন। তো এই ধর্মগুলোকে, এই যে রোধের রোধ, তারপর পারদের আয়তন, চাপ, তারপর হচ্ছে গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, এগুলোকেই বলবো আমরা পদার্থের উষ্ণতাভিত্তিক ধর্ম। বুঝেছি জিনিসটা নাকি বুঝি নাই জানাবেন। ওকে, এখন দেখেন, ধরেন একটা টিউব আছে, এই হচ্ছে একটা টিউব, ওকে, এই হচ্ছে একটা টিউব। এই থার্মোমিটার মানে তো টিউব একটা, তাই না? এই থার্মোমিটারের মধ্যে ধরে নিলাম আমরা পারদ রেখেছি। সো এই যে এইটুকু হচ্ছে পারদ, এই হলুদ কালারের জিনিসটা, ওকে। ধরে নিচ্ছি পুরো থার্মোমিটার জুড়েই পারদ আছে, থার্মোমিটারের ভিতরে পুরো জায়গাটা জুড়েই পারদ আছে, ওকে। জাস্ট আমি একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। সো দেখেন, আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে কি পারদটা প্রসারিত হয়। এখন নিশ্চয়ই থার্মোমিটারকে মোটা করে, মানে পারদের আয়তন যদি সাইডেও বাড়তো তাহলে থার্মোমিটারকে মোটা হওয়া লাগতো। থার্মোমিটার নিশ্চয়ই মোটা হয় না, পারদটাকে আমরা শুধুমাত্র একদিক বরাবরই বাড়তে দেখি, সেটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর পারদটা বৃদ্ধি পায়। পারদের কিন্তু অ্যাকচুয়ালি আয়তন বাড়ে, কিন্তু আমরা এই যে কাচের একটা বোতল, যে বোতলটা রিজিড বা ফিক্সড, থার্মোমিটারের কাচের যে অংশটা আছে এটা কিন্তু ফিক্সড। সো পারদটা কিন্তু সাইডে কোনো এক্সপ্যান্ড করতে পারে না, সাইডে কোনো এক্সপ্যান্ড করতে পারে। সো পারদের পুরো এক্সপেনশনটাই হয় দৈর্ঘ্য বরাবর, বুঝলাম? সো পারদের আয়তনটা বৃদ্ধি পায় অ্যাকচুয়ালি দৈর্ঘ্য বরাবর, কারণ দৈর্ঘ্য কোনো কিছু বাড়লে কি আয়তনও বাড়বে। কোনো কিছু আগে অল্প জায়গা জুড়ে ছড়িয়ে আছে, এখন আরও এতটুকু জায়গা জুড়ে ছড়িয়ে আছে, তাহলে কি আয়তন বেড়ে গেল না? লাল অংশটার আয়তন ডেফিনেটলি হলুদ অংশের আয়তনের থেকে বেশি। বুঝতে পারছি বিষয়গুলো? বুঝতে পারছি কি? অথবা আপনারা যদি আরো ক্লিয়ারলি বুঝতে চান তাহলে এইভাবে বুঝতে পারেন। দেখেন, এভাবে বুঝতে পারেন। দেখেন, পারদ, ধরেন পারদ এই আয়তন জুড়ে আছে, ধরেন একটা আয়তন জুড়ে আছে। পারদ কতটুকু আয়তন জুড়ে আছে সেই জিনিসটাকে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার এল, ওকে। আর বলতে বুঝাচ্ছি এই যে যেই ছোট্ট অংশটা আছে, থার্মোমিটারটা যে আছে রেডিয়াস, আর এল বলতে বুঝাচ্ছি যতটুকু অংশ জুড়ে পারদ আছে। সো পারদ তো আলটিমেটলি একটা সিলিন্ড্রিক্যাল অংশতেই আছে। তো পারদ কতটুকু আয়তন জুড়ে আছে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এল। এখন দেখেন, আর তো ভাই কনস্ট্যান্ট, তাই না? আমি তো আগেই বলেছি থার্মোমিটারটা তো আর মোটা হতে পারে না। তাহলে পারদের আয়তন বৃদ্ধি পাওয়া মানে কি ভাই? পারদের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া। দৈর্ঘ্য যদি কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে পারদের আয়তনও বৃদ্ধি পাবে। বুঝলাম? আমি ভিজুয়ালাইজও করলাম, ইকুয়েশন দিয়েও বলে দিলাম। বুঝেছি বিষয়টা? জি ভাই বুঝছি। ওকে, সো এইগুলো জিনিস আমরা বুঝলাম। সো এই যে বিষয়টা আমি আগে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে কোন কোন ধর্মগুলো হচ্ছে পদার্থের উষ্ণতাভিত্তিক ধর্ম। সো এই জিনিসগুলোকে আমরা বলি এক একটা পদার্থের উষ্ণতাভিত্তিক ধর্ম, ঠিক আছে? এখন আমরা ডেফিনেটলি একটা জিনিস বলতে পারি এখান থেকে, তার একটা জিনিস ডেফিনেটলি এখান থেকে বলতে পারি। কি বলতে পারি ভাই? আমরা একটা জিনিস বলতে পারি যে এটা আমাদের একদম কমন সেন্স থেকে বলা যায় যে আমরা যদি কখনো তাপমাত্রা যদি বাড়াই ভাই, তাহলে কি পারদের আয়তন বৃদ্ধি পাবে না? জি ভাই। পারদ বেশি জায়গা জুড়ে থাকবে। পারদের আয়তন বৃদ্ধি পাওয়া মানে কি ভাই? পারদের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া না? পারদ যতটুকু জায়গা জুড়ে আছে সেই জায়গাটা দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া। সো আমি মাঝখানে আয়তন অংশটা মিশিয়ে দিলাম। সো অ্যাকচুয়ালি তাপমাত্রা বাড়ালে পারদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, মানে যে জায়গাটা জুড়ে ছড়িয়ে থাকে। তো বুঝবেন এক স্থির বিন্দু সাপেক্ষে কীভাবে তাপমাত্রা নির্ণয় করা লাগে সেটা একটু আমি বোঝানোর চেষ্টা করছি। সো ধরেন ভাই, কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায়, ধরেন T1 তাপমাত্রায়
পারদের দৈর্ঘ্য পেলেন L1, ঠিক আছে, T1 তাপমাত্রায় পারদের দৈর্ঘ্য পেলেন L1। তাহলে ধরেন কখনো যদি L2 দৈর্ঘ্য পান পারদের, বুঝবেন ব্যাপারটা, T1 তাপমাত্রায় পারদটা কতটুকু জায়গা জুড়ে ছড়িয়ে আছে সেটা হচ্ছে L1। তাহলে কোনোদিন আপনি যদি এখন পারদটাকে L2 জায়গা জুড়ে ছড়িয়ে থাকতে দেখেন, তাহলে ঐকিক নিয়ম অনুসারে আপনি T2 মানটা বের করে ফেলতে পারবেন না ভাই? ভাইয়া পারবো। আচ্ছা, যদি কেউ না বুঝে থাকেন আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, ধরেন যখন পারদের দৈর্ঘ্য L1, যখন পারদটা ধরেন এই যে এতটুকু জায়গা জুড়ে ছড়িয়ে আছে, ধরেন এইটুকু দৈর্ঘ্য হচ্ছে L1, জাস্ট কথার কথা বলছি, ওকে। ধরে নিলাম যে এগুলো সব মিশিয়ে দিচ্ছি, দাঁড়ান একটা সেকেন্ড। এইবার বুঝবেন। ধরেন ভাই কোনোদিন আমি পারদের দৈর্ঘ্য মেপে পেলাম L1, পারদটা কতটুকু দৈর্ঘ্য জুড়ে ছড়িয়ে আছে, L1 দৈর্ঘ্য জুড়ে ছড়িয়ে আছে। তখন আমি থার্মোমিটারে রিডিং পেলাম, ধরুন এই জায়গাটাতে রিডিং পেলাম হচ্ছে T1 তাপমাত্রার, বুঝতে পারছি, কারণ এই থার্মোমিটারের গায়ে তো রিডিং লেখা থাকে। সো মানে যতটুকু জায়গা জুড়ে পারদ ছড়িয়ে থাকবে ওই অনুযায়ী আমরা একটা রিডিং পাই। তাহলে আমরা নেক্সট কোনো দিন, ধরেন কোনো একদিন আমি এরকম পেলাম যে পারদটা L2 জায়গা জুড়ে ছড়িয়ে আছে, L2 জায়গা, ধরেন এই যে এতটুকু জায়গার নাম হচ্ছে L2। কোনোদিন পারদটা L2 জায়গা জুড়ে ছড়িয়ে আছে, L2 দৈর্ঘ্য মিলে ছড়িয়ে আছে। তাহলে ওই দিন তাপমাত্রা কত, T2 মানটা কত, ইজিলি বের করে ফেলা যাবে না ভাই? বুঝতে কি পারলেন? আসলে ঐকিক নিয়মে শেখাচ্ছি। কারণ L1 দৈর্ঘ্যের জন্য তাপমাত্রা যদি T1 হয়, তাহলে একক দৈর্ঘ্যের জন্য তাপমাত্রা কত হবে ভাই পারদের? T1/L1। অতএব কোনোদিন যদি পারদের দৈর্ঘ্য L2 পাই, তাহলে সেদিনকার তাপমাত্রা হবে কত ভাই? T1/L1 ইন্টু L2। বুঝতে পারলাম? এই যে দেখেন, তখন এরপর থেকে আপনি যদি পারদের দৈর্ঘ্য জানেন, তাহলে আপনি ওই দিনকার তাপমাত্রা বলেই পারবেন। প্রথমে আপনাকে যে কোনো একদিন L1 এর সাপেক্ষে তাপমাত্রাটাকে ফিক্সড যদি ধরে রাখতে পারেন যে এই L1 এর জন্য তাপমাত্রা কত, এরপরে যে কোনো L এর জন্য আপনি তাপমাত্রা বের করে ফেলতে পারবেন। সো এই যে দেখেন, একটা স্থির বিন্দু যদি একবার জেনে যাই, এই যে প্রথম L1 এর জন্য তাপমাত্রা কত, একটা স্থির বিন্দু যদি একবার নোন হয়, এরপরে যে কোনো তাপমাত্রা আপনি বের করে ফেলতে পারবেন পারদের প্রসারণ দেখে। বুঝতে পারলাম নাকি বুঝি না জানাবেন? বুঝছি ভাইয়া। সবাই বুঝেছেন? সবাই কথা বলবেন। বুঝছি ভাইয়া। মেধা, তারপর হচ্ছে পদ্মারাগ, শ্বেতাব, সানি, ফিজু, সবাই বলবেন। ওকে, তাহলে তো খুবই ভালো জিনিস। এবার আসুন, তাহলে আমরা আরেকটা জিনিস দেখি, এখান থেকে আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, একটু দেখবেন। দেখুন তো ভাই, এইটুকু মানে কি? এটা অ্যাকচুয়ালি T2 তাপমাত্রা না? L2 দৈর্ঘ্য যখন পাবো তখন তো অ্যাকচুয়ালি তাপমাত্রা T2 ছিল। সো T2 তাপমাত্রা তো এইটা। দ্যাট মিনস T2 ডিভাইডেড বাই L2 যদি আমরা করে দিই, L2 কে নিচে পাঠিয়ে দিলাম, তাহলে আসে কত ভাই? T1/L1। T2/L2 সমান T1/L1। তাহলে এইটুকু জায়গা থেকে আপনি একদম এক্স্যাক্টলি এইরকম একটা সম্পর্ক লিখতে পারেন না ভাই? T অ্যাকচুয়ালি L এর সাথে প্রপোর্শনাল। বলুন তো ভাই, এই জিনিসটাকে লেখা যায় যে যত দৈর্ঘ্য বাড়বে পারদের তত অ্যাকচুয়ালি তাপমাত্রা বাড়তেছে, এবং এটা লিনিয়ারলি বাড়ে, একদম ডিরেক্টলি প্রপোর্শনাল। এইটুকু রিলেশন আমরা বলতে পারি না নাকি পারি না? বলবেন। সবাই বুঝেছেন এই জিনিসগুলো? ওকে, তাহলে খুবই ভালো জিনিস, এতটুকু তো আমরা বুঝলামই। এবার আরও কিছু কথাবার্তা আপনাদেরকে বলবো। যেমন আমি আগে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে আনি যে পদার্থের উষ্ণতাভেদিক ধর্ম কি কি হতে পারে। তো পদার্থের উষ্ণতাভেদিক ধর্ম হচ্ছে এই যে জিনিসগুলো যেগুলো অলরেডি আমি দেখিয়েছি। পদার্থ উষ্ণতাভেদিক ধর্ম হতে পারে গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, পরিবাহীর রোধ, আর পারদের আয়তন। পারদের আয়তনের পরিবর্তে এখানে দৈর্ঘ্য লিখেছি L। বুঝতে পারলাম? এবং এক্সপেরিমেন্টালি দেখা গেছে, মানে এগুলো সবগুলোই প্রেসার, ভলিউম, রোধ, মানে পারদের দৈর্ঘ্য সবগুলোই তাপমাত্রার সাথে সমানুপাতিক। বুঝতে পারলাম? ডিরেক্টলি সমানুপাতিক। সবগুলো এক্সপেরিমেন্টালি দেখা গেছে। এর মধ্যে একটা এক্সপেরিমেন্ট আমি মাত্র দেখালাম, দেখলেন তো? আর বাকিগুলো এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে সবগুলো আরও ডিরেক্টলি তাপমাত্রার সাথে সমানুপাতিক, ভিও তাপমাত্রার সাথে সমানুপাতিক, পিও তাপমাত্রার সাথে সমানুপাতিক, এলও তাপমাত্রার সাথে সমানুপাতিক। বুঝতে পারলাম নাকি পারিনি জানাবেন। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার কি হয়েছে ভাই? ওকে, এখানে একটা কথা আছে ভাই, এই লাইনটা আমি তখন একবার দাগাঙ্কিত করে দিয়েছি, আবার একটু দেখাবো। দেখেন লেখা আছে, তাপমাত্রা পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্মের নিয়মিতভাবে পরিবর্তন হয়, নিয়মিতভাবে। সো এই নিয়মিত কথাটা মানে হচ্ছে ভাই লিনিয়ারলি পরিবর্তন হয়।
তাপমাত্রা যেই হারে বাড়বে এই ধর্মগুলো সেই হারে বাড়বে। এই যে এই জিনিসটা নিয়মিত মানে হচ্ছে লিনিয়ারলি, আর লিনিয়ারলি মানে হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। বুঝতে পারলাম? নিয়মিত পরিবর্তন হয় এবং যেসব ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সঠিকভাবে তাপমাত্রা নির্ণয় করা যায় তাদেরকে আমরা বলবো পদার্থের উষ্ণতাভিত্তিক ধর্ম। সো মাত্র দেখলেন যে পরিবাহীর বা পারদের দৈর্ঘ্য দেখে আমরা ইজিলি তাপমাত্রা বের করে ফেলতে পারতেছি। বুঝলেন? এই টপিকটা কি পুরোটাই ক্লিয়ার হয়েছেন ভাই? জি ভাইয়া। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই যদি লিনিয়ার না হতো এক্স ইজ প্রপোর্শনাল টু, যদি টি না হতো, যদি ডিরেক্টলি প্রপোর্শনাল না হতো, ধরেন এরকম যদি হতো যে এরকম একটা জিনিস, যে ধরেন এই পাশে পারদের দৈর্ঘ্য নিলাম আর এই পাশে নিলাম তাপমাত্রা, এই পাশে পারদের দৈর্ঘ্য, এই পাশে তাপমাত্রা। লিনিয়ার মানে কি বলুন তো ভাই? লিনিয়ার মানে সম্পর্ক হচ্ছে এদের দুজনের সম্পর্ক এই যে এরকম, তাই না? একদম সরল রেখা। বুঝতে পারলাম? কিন্তু লিনিয়ারলি না হওয়া যে কোনো আমরা একটা ধরে নিতে পারি, ধরেন লিনিয়ারলি হইল না, পারদ এবং যে তাপমাত্রার যে সম্পর্ক সেটা যদি লিনিয়ারলি না হয়, এরকম আমরা একটা গ্রাফ ইচ্ছা মতো ধরে নিচ্ছি, ইচ্ছা করে দেখি লিনিয়ারলি না হলে কি হতো। সো লিনিয়ারলি যদি না হতো ভাই তাহলে কি হতো আসেন আমি আপনাদেরকে একটু এক্সপেরিমেন্টালি দেখাই। লিনিয়ারলি না হলে যে কাজটা হতো সেটা হচ্ছে, দেখেন ভাই, আপনি প্রতি ইউনিট তাপমাত্রা পরিবর্তনের জন্য ধরে নিলাম এতটুকু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে ডি থেটা। ওকে, এইখানে একটা তাপমাত্রা, এখানে একটা তাপমাত্রা, এই দুটার পরিবর্তন বা এই দুটার বিয়োগফল হচ্ছে ডি থেটা, এই বরাবর থেটা। দেখেন তো ভাই এইটুকের জন্য আমরা নিশ্চয়ই দৈর্ঘ্যের পরিবর্তন পাবো পারদে। সো এই ডি থেটার জন্য দৈর্ঘ্যের পরিবর্তন পেলাম ধরে নেন ডিএল। বোঝা গেল? এই একই পরিমাণ ডি থেটা আমরা যদি এই দিকে মেজার করতে চাই ভাই, দেখেন এই একই পরিমাণ ডি থেটা যদি এই দিকে মেজার করতে যেতাম, তাহলে এবার দেখেন তো ভাই, এবার দেখেন পারদের অনেক বেশি দৈর্ঘ্যের পরিবর্তন হয়ে গেল না? ডি থেটা একই নিয়েছি, কিন্তু দেখেন এই ডিএল এর থেকে এই ডিএল অনেক বড় না? বুঝতে কি পারছি? ডি থেটা কিন্তু একই নিয়েছি, কিন্তু এই ডিএল এর থেকে এই ডিএল কিন্তু অনেক বড়। সো তাপমাত্রার সাথে পদার্থের এই যে ধর্মগুলো, উষ্ণতাভিত্তিক ধর্মগুলো যদি লিনিয়ারলি বা নিয়মিতভাবে পরিবর্তন না হতো তাহলে আমাদের তাপমাত্রা বের করা টাফ হয়ে যেত। কারণ এক এক তাপমাত্রায় পারদের প্রসারণ যদি এক এক রকম হতো, মানে এক একভাবে চেঞ্জ হচ্ছে, কোথাও খুব রেপিডলি চেঞ্জ হচ্ছে, কোথাও রেপিডলি চেঞ্জ হচ্ছে না, তাহলে কিন্তু আমরা স্মুথলি তাপমাত্রা পরিবর্তন করতে পারতাম না, তখন ঐকিক নিয়ম খাটাতে পারতাম না। বুঝতে পারছি নাকি বুঝতে পারি না? ক্লিয়ার কি হলেন ভাই? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, সো লিনিয়ারলি হওয়ার কারণেই একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে এরকম। এই যে দেখেন আমি যদি এখানে একটা লিনিয়ার গ্রাফ অঙ্কন করি, লিনিয়ারলি হওয়ার কারণেই দেখেন প্রতি ইউনিট ডি থেটার কারণে, এই যে একই ডি থেটা ধরে নিলাম, তাহলে এখানে একই ডিএল পাবেন, এইটুকু ডিএল যত, আর এখানে যদি ডি থেটা নেন এখানেও সেম একই ডিএল পাবেন, একই ডিএল পাবেন, প্রতি ডি থেটার জন্য একই ডিএল পাচ্ছেন। এখানে যতটুকু ডি থেটা, এখানে ততটুকু ডি থেটা, এখানে যতটুকু ডিএল, এখানে ততটুকু ডিএল। বুঝতে পারলাম? সব কিছু ক্লিয়ার হলো? বুঝছি। ওকে, তো এই হচ্ছে বিষয়। পদার্থের উষ্ণতাভিত্তিক ধর্ম আমরা সব পড়েছি ভাই। সো আসেন এখন আমরা একটু ম্যাথ করার চেষ্টা করি। সো এইটাই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র থেকে পরবর্তী লাইন যদি আমরা লিখতে চাই তাহলে এরকম লিখতে পারি, x1/t1 সমান হচ্ছে x2/t2, তাই তো? এক্স বলতে যে কোনো ধর্ম লিখতে পারেন, রোধ লিখতে পারেন, চাপ লিখতে পারেন, আয়তন লিখতে পারেন, পারদের দৈর্ঘ্য লিখতে পারেন। বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা, এর মধ্যে ভাই T1টাকে ধরে নেওয়া হয়। দেখেন ব্যাপারটা, একটা জিনিসকে তো ফিক্স ধরে নেওয়া লাগবে, তাই না? আপনি তো কোনো কিছু সাপেক্ষে আরেকজনকে মাপবেন। সো T1টাকে ধরে নেওয়া হয় সবসময় 273.16 কেলভিন। 273.16 কেলভিন মানে হচ্ছে ভাই, মোট কথা হচ্ছে এটা 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নেওয়া হয়। বুঝা গেল? T1কে সব সময় 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নেওয়া হয়। সো ধরে নিচ্ছি এই 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি বলেন তো? পানির ত্রৈধবিন্দু না? সো T1 এর একটা বিশেষ নাম হচ্ছে TR, ট্রিপল পয়েন্ট, TR। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? তো পানির ত্রৈধবিন্দুতে তাপমাত্রা হচ্ছে TTR, তাহলে পানির ত্রৈধবিন্দুতে এক্স এর মানটাও XTR লিখবো আমরা, যেহেতু এখানে T1 T2 না লিখলাম, তো এখানে লিখছি আমরা TR আর এখানে XTR লিখলাম। এই জিনিসটাকে একদম ফিক্স ধরে নিলাম, কারণ আমরা পানির ত্রৈধবিন্দুতে যে কোনো মানে হচ্ছে ধরেন পারদের দৈর্ঘ্য, রোধ, গ্যাসের আয়তন, গ্যাসের চাপ, এটা আমরা জানি। সো এই একটা পয়েন্ট যখন আমরা ইজিলি ভালো মতো জানি, একটা তাপমাত্রা যখন এক্স এর মানটা আমরা ইজিলি জানি, তখন যে কোনো তাপমাত্রায় যদি আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারি, বা যে কোনো জায়গায় যদি আমরা এক্স এর ভ্যালুটা জানি, তাহলে ওই বিশেষ জায়গায় তাপমাত্রা বের করে ফেলতে হবে। সো এটাকে ফিক্স ধরে নেওয়া হয়, ওই এইটার সাপেক্ষে এটা বের করা হয়। এই যে একটা বিন্দুকে ফিক্স ধরে নেওয়া হয়েছে,
এই জন্য এটাকে বলি আমরা এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়। আর আগেরটাতে কি করেছিলাম ভাই, দুইটা বিন্দুকে স্থির ধরে নিয়েছিলাম, 0 ডিগ্রি এবং 100 ডিগ্রি। এখানে আমরা শুধুমাত্র 0 ডিগ্রিটাকেই ফিক্স ধরে নিলাম। বুঝেছি বিষয়টা? তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল সূত্র, এই যে T/TR ইজ ইকুয়াল টু x2/T2। বুঝতে পারলাম নাকি বুঝিনি? সবাই জানাবেন। বুঝছি ভাইয়া। এখানে আচ্ছা, আমরা ঘনত্ব ভাবে রাখতে পারতাম না? হ্যাঁ কি রাখতে পারতাম? প্রশ্নতান্ত্রিক ধর্মে কি ঘনত্ব রাখতে পারতেন? ঘনত্ব রো, কিসের ঘনত্ব? যে কোনো পদার্থের ঘনত্ব। না ভাই, ঘনত্বটা এই- না, মানে যে কোনো পদার্থের ঘনত্বের সাথে ঝামেলা আছে, এটা তাপমাত্রার সাপেক্ষে একদম লিনিয়ারলি চেঞ্জ হয় না, এই জন্য রাখা হয় না। যদি আপনি মানে বিশেষ কিছু পদার্থ রাখতে চান, যেমন হচ্ছে আমি একটু পরে পানিরও নিয়ে কথাবার্তা বলবো, তখন বুঝতে পারবেন, এই জিনিসটা অ্যান্সার পেয়ে যাবেন। বুঝতে পারলাম? বুঝছি। ওকে, আচ্ছা এইটুকু ক্লিয়ার হয়েছেন ভাই সবাই? হ্যাঁ। আচ্ছা, এখন এখানে জাস্ট একটা কথাবার্তা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই যে যখনই আপনি ক্যাপিটাল টি দেখবেন ভাই, ক্যাপিটাল টি মানেই হচ্ছে পরম তাপমাত্রা। ক্যাপিটাল টি মানেই হচ্ছে পরম তাপমাত্রা। পরম তাপমাত্রা মানে কি? কতদিন শিখেছিলাম, কি বলুন তো? কেলভিন স্কয়ার তাপমাত্রা। কেলভিন স্কেলে তাপমাত্রা। টেম্পারেচার ইন কেলভিন। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো এখানে কিন্তু যত তাপমাত্রা বসাবেন সব কেলভিন এককে তাপমাত্রা বসাবেন, কারণ এখানে সবগুলো আছে কি ক্যাপিটাল টিতে। এই সূত্রটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস অথবা ডিগ্রি ফারেনহাইটের ক্ষেত্রে ভ্যালিড না। বুঝতে পারলাম? জি ভাইয়া বুঝছি। ওকে, এই হচ্ছে ঘটনা। সো একটা ম্যাথ দেখি ভাই, তাহলে বুঝবেন ভালো মতো। এই ম্যাথটা একদম সহজ, আসার সম্ভাবনা খুবই কম, তারপরে দেখে ফেলি, করুন আপনারা। কোনো পরিবাহীর ত্রৈধবিন্দুতে রোধ, এখানে লেখা উচিত ছিল পানির ত্রৈধবিন্দুতে রোধ হচ্ছে 10 ওহম। মানে যখন তাপমাত্রা হচ্ছে TTR অর্থাৎ 273.16 কেলভিন, তখন RTR এর ভ্যালু কত ভাই? 10 ওহম। তাহলে বলেছে কত তাপমাত্রার রোধ 100 ওহম হবে। ধরেন যে কোনো রোধ আমরা জানি, যে কোনো তাপমাত্রার রোধ হচ্ছে 100 ওহম, তাহলে ওই যে কোনো তাপমাত্রা টি এর ভ্যালুটা কত? তো আমরা ইজিলি জানি ভাই, সূত্র কি? TTR বা সূত্রটা কি ছিল? RTR/TTR লিখতে পারি আমরা। RTR ডিভাইডেড বাই TTR ইজ ইকুয়াল টু হচ্ছে R/T লিখে দিতে পারি, তাই না? সো আর এর জায়গায় কত লিখবো ভাই? 10 ডিভাইডেড বাই 273.16 ইজ ইকুয়াল টু হচ্ছে আর এর জায়গায় লিখবো এবার 100 ডিভাইডেড বাই টেম্পারেচার। কত আসে বলুন? 10 গুণ বাড়বে, 10 গুণ সামথিং বাড়বে। কত আসে বলুন? 2731.6। ওকে, খুবই ভালো জিনিস। তার মানে এগুলো সহজ, এই ধরনের কোয়েশ্চেন আসবে না, তারপরেও জাস্ট একটা করিয়ে দিলাম যেন কখনো যদি আসে ভাই এমসিকিউ তো আপনারা যেন পারেন। সো এই টপিকটা বলুন, এরপরে যদি এই টপিক থেকে কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, নাহলে আমরা নেক্সট টপিকে চলে যেতে পারি। দেখি ফেসবুকে কোনো কমেন্ট এসেছে কিনা। ওকে, মাজহারুল ইসলাম রফিক ভাই, একটা টপিক পাবলিক পেজে লাইভে শেষ করিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে ভাই, চেষ্টা থাকবে। ওকে বলুন ভাই, সবাই একটু বলুন, জুমে যারা আছেন সব কিছু কি ক্লিয়ার? কোথাও কোনো সমস্যা আছে? ক্লিয়ার ভাইয়া? একদম ক্লিয়ার তো? শ্বেতা, আরিয়ান, তারপর হচ্ছে ফিজু, জি ভাইয়া, মেধা। একদম। ওকে, খুবই ভালো জিনিস। আসেন এবার আমরা পড়বো হচ্ছে ভাই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তো এইটাও খুবই সুন্দর একটা টপিক, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তো এটাকে বলি আমরা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ওকে আছেন? সো বলেছিলাম একদম আমাদের বাস্তব লাইফ থেকে আপনাদেরকে উদাহরণ দিব। সো বাস্তব লাইফে আমরা সবসময় চা কফির মধ্যেই থাকি। ধরেন একটা টেবিল নিয়েছি ভাই, টেবিলে চা রাখলাম, কফি রাখলাম, ঠিক আছে? একদম বাস্তব লাইফ থেকে আমি আপনাকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা পড়িয়ে দেব। সো ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি এটা ধরুন কফির তাপমাত্রা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস ইনিশিয়ালি, হ্যাঁ? আর চায়ের তাপমাত্রা ধরে নিলাম ইনিশিয়ালি 70 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলাম? আর এদের সাথে কি আছে ভাই? এয়ার আছে। ধরে নিচ্ছি এয়ারের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি? বুঝছি। আচ্ছা, এখন ব্যাপারটা বুঝেন। কোনো একটা রুমের মধ্যে আপনি 1 কাপ চা আর 1 কাপ কফি নিয়ে রেখেছেন টেবিলের মধ্যে। চায়ের তাপমাত্রা কম, কফির তাপমাত্রা বেশি, 70-80 ডিগ্রি সেলসিয়াস। তো একটা জিনিস বুঝুন ভাই, রুমের মধ্যে তো এয়ার আছে, এয়ার তো ভাই সব জায়গায় থাকে। এখন দেখেন এই এয়ারটা সব জায়গায় আসে না ভাই? সব জায়গায় আসে মানে কি? নিশ্চয়ই এই যে কফিটাকেও টাচ করেছে, চাটাকেও টাচ করেছে। কফি আর চাকেও তো এয়ার টাচ করে থাকবে। এখন কফি আর এয়ারকে যখনই চা টাচ করে থাকবে, আমাকে একটা জিনিস বলুন, কফির ক্ষেত্রে দেখি কফির ইনিশিয়াল টেম্পারেচার কত ভাই? 80 ডিগ্রি সেলসিয়াস। আর এয়ারের ইনিশিয়াল টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাকে বলেন কফি থেকে এয়ারে কন্টিনিউয়াসলি হিট যাবে না ভাই? কন্টিনিউয়াসলি হিট যাবে না? যেহেতু কফি আর এয়ার টাচ করে আছে একে অপরকে, যেহেতু এটা গরম এটা ঠান্ডা, তাহলে কফি থেকে এয়ারে কন্টিনিউয়াসলি কি হিট যাবে নাকি যাবে না বলুন? যাবে।
ডেফিনেটলি যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ না দুই দিকেই টেম্পারেচার সেম হয়। তো একটা সময় কফির টেম্পারেচার কমতে 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 কত হয়ে যাবে জানেন ভাই? 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। বুঝতে পারলাম? জি ভাই। আচ্ছা, একইভাবে এই ঘটনা যখন ঘটতেছিল তখন একই সাথে চায়ের সাথেও তো এয়ার টাচ করে আছে। সো এই যে টি এর সাথেও আবার এয়ার টাচ করে আছে। সো টি ইনিশিয়ালি গরম, চা এয়ার ইনিশিয়ালি ঠান্ডা। সো টি থেকেও হিট এয়ারে যাবে না ভাই কন্টিনিউয়াসলি? টি থেকে এয়ারে হিট যাবে। এবং ডেফিনেটলি আপনি একটা জিনিস কালকে আমি বুঝিয়েছি, এক কাপ চা অথবা এক কাপ কফির গরম দিয়ে কোনোদিন এয়ারের টেম্পারেচার আপনি বাড়াতে পারবেন না, কারণ এয়ার তো পুরো পৃথিবীর সাথে লোকেটেড। এই সামান্য তাপ দিয়ে এয়ারে কিছু যায় আসে না। সো এয়ার 25 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, আর টি থেকে কন্টিনিউয়াসলি এয়ারে হিট যাবে। যতক্ষণ পর্যন্ত যাবে ভাই, যতক্ষণ পর্যন্ত না টিরও টেম্পারেচার কত হয়ে যাবে বলুন? 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। বুঝতে পারলাম? তো একটা জিনিস দেখুন ভাই, ইনিশিয়ালি সবারই টেম্পারেচার আলাদা আলাদা ছিল। এর টেম্পারেচার ধরে নেন T1, এর টেম্পারেচার হচ্ছে T2, এর টেম্পারেচার ধরেন T3। কিন্তু ফাইনালি দেখুন তো সবারই টেম্পারেচার সেম হয়ে গেল না ভাই? এইটাকে বলা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। সহজ জিনিস, এটা এখন বইয়ের ভাষায় অনেক কিছু লেখা আছে, বাট আমরা বুঝে গেছি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি বলে ভাই? যে দুইটা ভিন্ন বস্তু বা একই বস্তু যাই হোক, দুইটা ভিন্ন তাপমাত্রায় থাকা বস্তু, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, যখন তারা নিজেদেরকে টাচ করে নাই, এই বস্তু চা আর কফি কি নিজেকে টাচ করেছে? করে নাই। কিন্তু তৃতীয় একটা বস্তু দ্বারা তারা কানেক্টেড। এখানে তৃতীয় বস্তুটা কে ভাই বলুন? এয়ার। দুইটা ভিন্ন বস্তু তৃতীয় একটা বস্তু দ্বারা যদি কানেক্টেড থাকে, তাদের তিনজনের তাপমাত্রা ধরেন ভিন্ন ভিন্ন। সো তারা একে অপরের সাথে তাপের আদান প্রদান করতে করতে একসময় সবাই তাপীয় সাম্যাবস্থায় চলে আসবে, তারপরে সবারই টেম্পারেচার সেম হয়ে যাবে। এই যে এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এবার সংজ্ঞাটা পড়ুন, এবার সব কিছু বুঝবেন। দেখুন বুঝেছেন কিনা আমাকে পড়ে বলুন। সংজ্ঞাটা আমার মনে হয় আর পড়ে দেওয়া লাগবে না। ক্লিয়ার হয়েছে? জি ভাই বুঝছি। সো কোনো দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থা থাকে, তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থা থাকে। সো ধরেন ইনিশিয়ালি টেম্পারেচার, এ বস্তুর টেম্পারেচার, সি বস্তুর টেম্পারেচার আর বি বস্তুর টেম্পারেচার ধরেন আলাদা আলাদা ছিল। এ টেম্পারেচার, বি টেম্পারেচার, সি টেম্পারেচার আলাদা আলাদা ছিল। কিন্তু যখনই তারা এ আর বি কিন্তু ডিরেক্টলি কানেক্টেড না, এ আর বি কানেক্টেড হচ্ছে সি এর মাধ্যমে। তো যখনই তাদেরকে একটা আইসোলেটেড জায়গায় রেখে দিবেন, এর একে অপরের সাথে তাপমাত্রা বিনিময় মানে তাপের বিনিময় করবে, একটা সময় গিয়ে টেম্পারেচার অফ এ আর টেম্পারেচার অফ সি সমান হয়ে যাবে। আবার এইদিকে টেম্পারেচার অফ বি আর টেম্পারেচার অফ সিও সমান হয়ে যাবে হিটের বিনিময় করে। বুঝতে পারলাম বিষয়টা? সো ফাইনালি একটা জিনিস দেখেন, এ আর বি একে অপরের সাথে টাচ করে না থাকা সত্ত্বেও ফাইনালি আমরা বলতে পারি এ এবং বিও তাপীয় সাম্যাবস্থায় চলে আসবে। একে অপরের সাথে কিন্তু তাদের তাপের আদান প্রদান হইল না ডিরেক্টলি, কিন্তু স্টিল তারা তাপীয় সাম্যাবস্থায় আসলো। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র অথবা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। বুঝতে পেরেছি ভাই? ক্লিয়ার হলো নাকি হয় নাই? জানাবেন, সবাই জানাবেন। সহজ তো জিনিসগুলো? জি ভাইয়া সহজ। আচ্ছা, এবার আসেন, এবার আমরা পড়বো হচ্ছে ভাই ক্যালোরিমেট্রি। সো ক্যালোরিমেট্রিকে বাংলায় যদি বলেন, বাংলায় বলে হচ্ছে ক্যালোরিমিতি। ওকে, সো এটা বাংলা টার্মও হচ্ছে ওই একই জিনিস, ক্যালোরিমিতি। ওকে, খুবই সুন্দর একটা টপিক, খুবই গোছানো ভাবে পড়াবো আমি। আপনাদেরকে জাস্ট একটা জিনিসই করা লাগবে, সেটা হচ্ছে মনোযোগ দেওয়া লাগবে থ্রু আউট দ্য ক্লাস। আসেন শুরু করি ধীরে ধীরে। ক্যালোরিমিতি পড়বো, ঠিক আছে? আসেন শুরু করি। সো ক্যালোরিমিতি কি বলে ভাই, কি নিয়ে কথাবার্তা, এগুলো আমি ধীরে ধীরে বুঝাচ্ছি আপনাকে, বা ক্যালোরিমিতি জিনিসটা কি সেটা নিয়ে বুঝাচ্ছি। ক্যালোরিমিতি হচ্ছে ভাই কোনো একটা বস্তুতে তাপ দিলে সেখানে কি কি ঘটনা ঘটে সেটা নিয়ে যেই বিজ্ঞান, তাপ গতিবিদ্যার যে অংশটা, কোনো বস্তুতে তাপ দিলে সেই বস্তুর মধ্যে কি কি ইন্টারনাল এক্সটার্নাল চেঞ্জ হয়, সেই জিনিসটা নিয়ে যেই বিজ্ঞানটা কাজ করে সেটা হচ্ছে ক্যালোরিমেট্রি। বুঝতে পারলাম? এখন ক্যালোরিমেট্রির মেইনলি ফোকাস হচ্ছে ভাই গ্যাসিয়াস ফেজ এবং ক্যালোরিমেট্রির মেইন ফোকাস হচ্ছে সলিড ফেজ আর লিকুইড ফেজের ক্ষেত্রে। গ্যাসেস ক্যালোরিমেট্রি তেমন আহামরি কোনো কাজ করে না। আমি আপনাকে বুঝাচ্ছি কেন, বা গ্যাস নিয়ে কেন ক্যালোরিমেট্রি ডিল করেন আমি বুঝাচ্ছি আপনাকে। ধরেন ভাই একটা গ্যাসের কথা বলি। ওকে, আগে গ্যাসের কথা বলি। আপনি একটা জিনিস বলেন ভাই, গ্যাসে আপনি যদি তাপমাত্রা বাড়ান, গ্যাসে আপনি যদি বাইরে থেকে গ্যাসে তাপ দেন, ধরেন বাইরে থেকে কোনো গ্যাসে হিট দিলেন ভাই, বাইরে থেকে কোনো গ্যাসে হিট দিলেন, তাহলে এই হিটটা গ্যাসের কি করবে? ডেফিনেটলি একটা জিনিস, গ্যাসের তাপমাত্রা বাড়াবে, এইটুকু সবাই বুঝি, গ্যাসটা উত্তপ্ত হয়ে যাবে, এটুকু তো সবাই বুঝি। আবার একটা জিনিস বুঝেন ভাই, ধরেন এই একটা কন্টেনার, এই ধরেন পিস্টন, ভিতরে গ্যাস আছে, আপনি এই পিস্টনটাতে বাইরে থেকে দিলেন হচ্ছে তাপ,
তাপ দিলে হবে কি ভাই, ভিতরে গ্যাসের যে অণুগুলো আছে এদের গতিশক্তি বেড়ে যাবে না ভাই, রৈখিক গড় গতিশক্তি আমি আগেই বলেছিলাম। রৈখিক গড় গতিশক্তি বেড়ে যাওয়া মানে কি, এরা খুব জোরে কাঁপাকাঁপি করবে, ঝিক 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 ঝিক। সো কাঁপাকাঁপি যখন করবে ভাই, এই যে এক একটা অণু যে আছে এগুলো কিন্তু এক একটা অণু, হ্যাঁ, গ্যাসের অণু, এরা কি ভাই সজোরে গিয়ে এই পিস্টনে গিয়ে ধাক্কা খাবে না? ডেফিনেটলি খাবে। সো একটু পরে এরকম একটা ঘটনা ঘটতে পারে যে এই যে পিস্টনটা যে আছে ভাই, পিস্টনটা একটু উপরে উঠে গেল, ঠিক না, অর্থাৎ গ্যাসটা কিছুটা এক্সপ্যান্ডেড হলো, এরকম ঘটনা তো ঘটতেই পারে। আর আপনাকে যদি আমি বলি কেন ঘটলো, নিশ্চয়ই ভিতর থেকে গ্যাস চাপ প্রয়োগ করেছিল ভাই, ভিতর থেকে গ্যাস ফোর্স প্রয়োগ করেছিল, এফ গ্যাস ফোর্স প্রয়োগ করেছে, যার ফলে দেখেন তো ভাই পিস্টনের একটা সরণ হলো না ভাই, হলো নাকি হলো না বলুন, এক্স পরিমাণ সরণ হলো, পিস্টন উপরের দিকে সরে গেল। তো কোথাও গ্যাস ফোর্স প্রয়োগ করেছে, পিস্টনের সরণ হয়েছে, ফোর্স প্রয়োগ করেছে, পিস্টনের সরণ হয়েছে, মানে গ্যাসের অ্যাকচুয়ালি ভলিউম বাড়লো। তো এখানে বলেন তো ভাই, আরেকটা ঘটনা আমরা দেখছি না, বাইরে থেকে তাপ দিলে গ্যাসের শুধুমাত্র তাপমাত্রাই বাড়ে না, গ্যাসের ভলিউমও কিন্তু বেড়ে যেতে পারে, এটা বলতে পারি না আমরা? আরে হ্যাঁ ভাইয়া। বুঝেছি এই জিনিসগুলো? জি ভাইয়া। আচ্ছা, কিন্তু কিন্তু আপনারা যদি সলিড বা লিকুইডের ক্ষেত্রে দেখেন, সলিড অথবা লিকুইডের ক্ষেত্রে আমরা যদি এই ঘটনাটা এবার খেয়াল করি, সলিড বা লিকুইড আপনি যদি বাইরে থেকে ভাই হিট দেন, মানে তাপ দেন, সেই জিনিসটা ডিরেক্টলি হচ্ছে সলিড বা লিকুইডের ক্ষেত্রে কি করবে ভাই, তাপমাত্রা বাড়াবে। আপনি পানি নিয়েছেন, চুলার মধ্যে আগুনের মধ্যে পানিটা তুলে দিলেন, সো কি পানি একসময় ফোটা শুরু করবে, বয়েল হওয়া শুরু করবে। সো কেন ফুটলো ভাই, পানি তাপমাত্রা বাড়লো, পানি তাপমাত্রা বাড়বে। বা সলিডও একটা যদি কোনো জিনিস, স্টিলের স্কেল আপনার কাছে যে মেটালিক স্কেল আছে সেটা যদি চুলার উপরে রাখেন, সেটা একসময় লাল হয়ে যাবে, রিজনটা কি, তাপমাত্রা বেড়ে যাবে। সো হিট দিলে তাপমাত্রা বাড়ে, এটুকু বুঝি। এর সাথে সাথে ভাই আরেকটা জিনিস চেঞ্জ হয়, সেটা হচ্ছে ভাই ফেজ চেঞ্জ হয়, মানে হচ্ছে অবস্থা পরিবর্তন হয়, সলিড বা লিকুইডের অবস্থা পরিবর্তন হয়, এই জিনিসটা বুঝি না ভাই। বরফ গলে পানি হয়ে যায়, বরফে আপনি যদি তাপ দেন বরফটা গলে পানি হয়ে যাবে, পানিতে যদি তাপ দেন পানি বাষ্পে পরিণত হয়। এইটা কি ভাই গ্যাসের ক্ষেত্রে দেখেন? সচরাচর কিন্তু আমরা দেখি না। গ্যাসে যদি আপনি তাপ দেন গ্যাসের কিন্তু আর ফেজ চেঞ্জ হচ্ছে না, কিন্তু আপনি যদি সলিড বা লিকুইডে তাপ দেন তাহলে কিন্তু এদের ফেজ চেঞ্জ হচ্ছে, সলিডের বা লিকুইডের ইনিশিয়ালি টেম্পারেচার বাড়ে, একটা সময় গিয়ে ফেজ চেঞ্জ হয়। আর আপনাদেরকে যদি আমি বলি যে ভাইয়া, আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া সলিড বা লিকুইডের ক্ষেত্রে কি ভলিউম চেঞ্জ হয় কিনা, ভলিউম কি বাড়ে কিনা? উত্তর হচ্ছে বাড়ে, বাট এই যে ভলিউমের যে চেঞ্জ, ডেল ভির মানটা এটা একদম নেগলিজিবল, জিরোর কাছাকাছি। সো ওইটা ওই রকম ধর্তব্যের বিষয় না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে ভাই এই ভলিউমের চেঞ্জটা অনেক বেশি, মানে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয় গ্যাসের ক্ষেত্রে। কিন্তু সলিড আর লিকুইডের ক্ষেত্রে অত বেশি চেঞ্জ হয় না ভলিউম নিয়ে, সো ভলিউম নিয়ে আমরা ডিল করি না। আমরা পুরো হিটটাই দুইটা জায়গায় দেখি, একটা হচ্ছে টেম্পারেচার বাড়ে আর একটা কোথায় চেঞ্জ হয় বলে, ফেজ চেঞ্জ করে। বুঝেছি সব কিছু? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। সো ক্যালোরিমিতি আমাদের এই জিনিসটা নিয়ে আলোচনা করে যে সলিড বা লিকুইডে তাপ দিলে সেই তাপটা কোথায় কিভাবে ইউজড হচ্ছে, সেটা কি অবস্থা পরিবর্তন করছে কিনা, সেটা কি তাপমাত্রা পরিবর্তন করছে কিনা, করলে কিভাবে করছে, পানি আর বরফকে যদি মিলাই দিই তাহলে কি পরিণত হবে, বাষ্প আর বরফকে যদি মিলাই দিই তাহলে কি পরিণত হবে, এইসব জিনিস নিয়ে হচ্ছে ক্যালোরিমিতি আলোচনা করে। তো আশা করি বুঝতে পারছেন ক্যালোরিমিতি জিনিসটা কি। গ্যাস আর প্লাজমা এখানে ক্যালোরিমিতি মানে আসা যায় নাকি? গ্যাস আর সম্পর্ক আনা প্লাজমা যায় নাকি? বুঝি নাই, সেখানে তো অবস্থার পরিবর্তন হয় কোথায়? গ্যাস থেকে প্লাজমায় তাপ না না দিলে। ভাই, এইসব জিনিস না, এইসব না। গ্যাস থেকে প্লাজমা, প্লাজমা জিনিসটা তো আপনি এত মানে বেসিক বা এত সহজ জিনিস না, এটা খুবই আলাদা রকম জিনিস। মানে এত যেভাবে আপনি সলিড বা লিকুইডে তাপ প্রয়োগ করছেন, যেভাবে সেটা অবস্থা পরিবর্তন করতেছে, গ্যাস থেকে প্লাজমা বা ওইরকম একটা জিনিস যাচ্ছেন এরকম না। আপনি যদি গ্যাসকে তাপ দেন তাহলে ওটা প্লাজমায় পরিণত হবে কিনা এটা কে বলছে আপনাকে? এটা একটা সুপার মানে সুপার ফ্লুইডে পরিণত হয়, খুব খুব দ্রুত সেটা মুভ করতে থাকে, এরকম একটা ফ্লুইডে পরিণত হয়। এটা আলাদা রকম একটা কেস, বুঝতে পারছি? ওটা জেনারেল কেস না, ওটার খুব হায়ার স্টাডি লাগবে। মানে গ্যাস থেকে খুব বেশি তাপ দিলে গ্যাসটা কি পরিণত হবে এটা এত তাড়াতাড়ি আপনি এই সময় এসে ডিটারমাইন করতে পারবেন না। বুঝতে পারলাম? বুঝছি ভাইয়া। ওকে, শুধুমাত্র আমরা এই যে সলিড আর লিকুইডের ক্ষেত্রে এই জিনিসগুলো ধারণা করতে পারি, ওইখানে কি হবে। যেমন আপনি ধরেন অক্সিজেনকে তাপমাত্রা যদি কমাতে থাকেন, সো একটা সময় কমাতে কমাতে আপনি ভাবতে পারেন যে তাপমাত্রা কমাচ্ছি, নিশ্চয়ই কিছু একটা পরিবর্তন হবে। সো এখানে অনেক হায়ার কিছু জিনিসপত্র চলে আসে, বোজ, আইনস্টাইন, কন্ডেনসেট, এরকমভাবে এই কোনো একটা গ্যাসে আপনি যদি তাপমাত্রা বাড়ান সেখানে অনেক হায়ার ফিজিক্সের কিছু জিনিসপত্র, কিছু এক্সট্রাঅর্ডিনারি ফেনোমেনা দেখবেন যেটা রিয়েল লাইফে কোনো কিছু দিয়ে মানে ব্যাখ্যা করতে পারবেন না, কোয়ান্টাম ফিজিক্স চলে আসবে বিষয়গুলো, বুঝতে পারছি? সো ওগুলো জিনিস এরকম না যে আপনি কোনো সূত্র টুত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবেন, এরকম না, ওগুলো একদম সব কিছু এক্সেপশনাল। ওকে, তাহলে আসেন আমরা একটা ছোট্ট জিনিস শিখি ভাই, সেটা হচ্ছে
একটা জিনিস শেখা দরকার আমাদের, সেটা হচ্ছে ভাই ক্যালোরির সংজ্ঞা দেওয়া উচিত। তো আসেন সংজ্ঞাটা একটু দিই। ক্যালোরির সংজ্ঞাটা আমি আপনাদেরকে দিই। ক্যালোরি হচ্ছে ভাই, একদম যদি সহজভাবে বলি, এই সংজ্ঞাটা আপাতত আপনাদের দেখা দরকার নেই। ক্যালোরি যদি আপনাদেরকে একদম সহজভাবে বলি, ক্যালোরি ক্যালোরি এটা হচ্ছে ভাই হিটের একক, হিটের ইউনিট। ওকে, হিটের ইউনিট। তো 1 জুল যেমন একটা জিনিস বোঝায়, 1 ক্যালোরিও তেমন একটা জিনিস বোঝাবে, হিটের একটা ইউনিট। যেমন 1 মিটার বলতে আপনি সামথিং একটা দৈর্ঘ্যকে বুঝবেন, 1 কেজি বলতে নির্দিষ্ট ভরের কিছুকে বুঝবেন, তেমনই 1 ক্যালোরি বলতে আপনাকে নির্দিষ্ট কিছু বোঝাতে হবে। সো এই নির্দিষ্ট কিছুটা কি, এখানে সংজ্ঞা আছে, বাট সংজ্ঞা আমরা পরে যাচ্ছি। আপাতত আমি অন্য কিছুতে আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি। যেমন একটা জিনিস দেখেন ভাই, একটা জিনিস দেখেন, 1 গ্রাম যদি পানির তাপমাত্রা, 1 গ্রাম পানি নেবেন, 1 গ্রাম ওয়াটার নেবেন, ওকে, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন যদি বৃদ্ধি করতে চান, 1 কেলভিন বৃদ্ধি করতে চান, 1 কেলভিন বৃদ্ধি করা যায় আর 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা তা, কারণ তাপমাত্রা পরিবর্তন ফারেনহাইট কেলভিন আর সেলসিয়াস স্কেলে সেম। সো 1 গ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু হিট দরকার, ধরেন ডেল কিউ দ্বারা হিট বুঝাচ্ছি, যতটুকু হিট দরকার সেটাকে আমরা বলি হচ্ছে 1 ক্যালোরি হিট। বুঝতে পারলাম? 1 ক্যালোরি হিট। এবং এখানে অবশ্যই চাপটা ফিক্স থাকা লাগবে, 1 অ্যাটমসফিয়ার। কেন চাপটা ফিক্স থাকা লাগবে আমি পরে ব্যাখ্যা করব। সো 1 ক্যালোরি হিটের সংখ্যা হচ্ছে 1 গ্রাম পানির তাপমাত্রা, আপাতত এখানে তাকানোর দরকার নেই, এই জায়গাটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। সো 14.5 থেকে 15.5 যদি বিয়োগ করেন তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস থাকে। সো 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 1 এটিএম চাপে যতটুকু তাপ দরকার সেটাকে আমরা বলবো 1 ক্যালোরি তাপ। এবং এটা আইআইটিতে 2005 সালে এসেছিল। সেটা আপনাদের বেলাও যে কোনো জায়গায় চলে আসতে পারে। বুঝতে কি পারলাম ভাই সব কিছু? এখন আপনারা বলতে পারেন যে ভাই 14.5 থেকে 15.5 এইটা আবার কেন? এটা আপনারা ডেফিনেটলি প্রশ্ন করতে পারেন যে ভাই যে কোনো জায়গায় পানির তাপমাত্রাটা তো নিতে পারতেন, 14.5 এবং 15.5-এর মধ্যে বিশেষ কি আছে, তাই না? যে কোনো জায়গায় পানির তাপমাত্রা তো পরিবর্তন 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হইলেই হলো, সব জায়গাতে একই তাপ দরকার হওয়া উচিত। যেমন পানির তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস থেকে 7 ডিগ্রি সেলসিয়াস করতে যতটুকু তাপ দরকার, 70 থেকে 71 করতে একই তাপ দেওয়া দরকার, 47 থেকে 48 করতে একই তাপ দেওয়া দরকার, এরকম আপনাদের মাথায় আসতে পারে। বাট আমরা একটু পরে এই জিনিসটা নিয়ে ব্যাখ্যা করবো। 14.5 থেকে 15.5 কেন পরে ব্যাখ্যা করছি। আপাতত 1 ক্যালোরি হিটের সংজ্ঞাটা আপনাদেরকে দিয়েছি। ওকে, এবার আসেন ধীরে ধীরে আরো কিছু জিনিসপত্র আপনাদেরকে পড়াই। আচ্ছা, সবার আগে একটা জিনিস বুঝাবো আপনাদেরকে ভাই, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ জিনিসটা কি। আসেন, আপেক্ষিক তাপ, প্রস্তুত থাকবেন সবাই। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ভাই আপেক্ষিক তাপ জিনিসটা কি, বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি জিনিসটা কি। ওকে, আপেক্ষিক তাপ জিনিসটা কি? যেমন আপনারা ছোটবেলায় সবাই মুখস্থ করেছেন, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। এই জিনিসটা কি বলতে কি বোঝায়, এক একটা পদার্থের আপেক্ষিক তাপ এক রকম কেন হয়, আপেক্ষিক তাপ জিনিসটা কি, সেই প্রশ্নটার উত্তর দিব। আসেন, ওকে। সো আমরা পড়বো হচ্ছে এখন আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি। সো কেন এটা পড়া লাগবে ভাই? কারণ একটা জিনিস বুঝেন, আপনি সেম অ্যামাউন্ট অফ হিট আপনি এক এক তরলে দিবেন, এক এক তরলে তাপমাত্রা এক এক রকম পরিবর্তন হবে। এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে, ঠিক আছে? আপনি ধরেন তেল দিবেন কোনো একটা কড়াইয়ে, আপনি হিট দিবেন, ওই আরেকটা চুলার মধ্যে ওই সেম অ্যামাউন্ট অফ পানি নেবেন, হিট দিবেন, দেখবেন যে তেলটা আর পানিটা একই সাথে ফুটা শুরু করে নেয়। তার মানে এক একটা পদার্থ যদি আমরা চেঞ্জ করি, তাহলে একই হিট সাপ্লাই করলে দুই জায়গায় তাপমাত্রা পরিবর্তন আলাদা আলাদা হয়ে পরিবর্তন হচ্ছে। বুঝতে পারছি বিষয়টা? পদার্থের মানে হচ্ছে আপনার গঠন বা পদার্থের ম্যাটেরিয়ালের উপর বেস করে এটা চেঞ্জ হচ্ছে। সেই যে এইটা জিনিস যখন বিজ্ঞানীরা দেখলো যে কেন এক একটা পদার্থকে একই পরিমাণ হিট দিলে তাদের তাপমাত্রা পরিবর্তন আলাদা আলাদা হচ্ছে কেন, তখন তারা এই টার্মটা বের করলো, আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি। সো ওনারা বললো যে নিশ্চয়ই এক একটা পদার্থের একটা করে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটাকে আমরা নাম দিতে পারি আপেক্ষিক তাপ। প্রত্যেকটা পদার্থের এই জিনিসটা আলাদা, এই কারণে প্রত্যেকটা পদার্থকে আমরা একই হিট সাপ্লাই করলেও তাদের জিনিসগুলো আলাদা আলাদা হয়ে পরিবর্তন হচ্ছে। বুঝতে পারলাম? তো আসেন আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞাটা একটু পড়ার চেষ্টা করি, তারপর আমি ব্যাখ্যা করবো আরো অনেক কিছু। তো সংজ্ঞাটা হচ্ছে ভাই, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিবর্তন করতে যতটুকু তাপ প্রয়োজন। বুঝতে পারলাম? একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিবর্তন করতে যতটুকু তাপ প্রয়োজন সেটাকে আমরা বলবো সেই বস্তুর আপেক্ষিক তাপ। এখন আপনারা নিশ্চয়ই উদাহরণ চাইতে পারেন, উদাহরণ দিচ্ছি। ধরেন ভাই এই হচ্ছে এম ভরের একটা বস্তু,
আমি একটা ইররেগুলার শেপে দিয়েছি, আরবিট্রারি শেপ, যে কোনো শেপের হতে পারে, ভরের একটা বস্তু। ধরুন এখানে আমি তাপ দিলাম, মোমবাতি দিয়ে বুঝিয়েছি তাপ। তো তাপ দিলে ডেফিনেটলি বস্তু তাপমাত্রা বাড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাপ দিলে বস্তু তাপমাত্রা বাড়বে। তো এবার আসেন, ভরের একটা বস্তুতে আপনি তাপ দিয়েছেন, বস্তু তাপমাত্রা বেড়েছে। তো এখন আমরা আপেক্ষিক তাপ যদি ডিফাইন করতে চাই, আপেক্ষিক তাপ আমাদেরকে বলে, দেখেন ব্যাপারটা, কেজি বস্তুতে ডেলটি তাপমাত্রা পরিবর্তন করতে হিট লেগেছে হচ্ছে ডেল কিউ পরিমাণ। কেজি বস্তুতে ডেলটি তাপমাত্রা পরিবর্তন করছে, হিট দিলে তাপমাত্রা পরিবর্তন হলো কতটুকু? ডেলটি। হিট প্রয়োজন হয়েছে ডেল কিউ পরিমাণ। অতএব একক ভরের কোনো বস্তুর ক্ষেত্রে একক তাপমাত্রা পরিবর্তন করতে হিট যতটুকু প্রয়োজন সেটাকেই তো বলে আমরা আপেক্ষিক তাপ। সো কতটুকু হিট প্রয়োজন হবে ভাই? ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি, তাই না? ডেল কিউ ডিভাইড বাই এম ডেল টি, এই যে দেখেন ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি, এটাকে আমরা বলতে পারি যে কোনো পদার্থের আপেক্ষিক তাপ। দেখেন দেখেন বুঝেন কিনা, না বুঝলে জানাবেন। যে কোনো পদার্থের আপেক্ষিক তাপের সূত্র হচ্ছে এটা। কেজি ভরের বস্তু ডেলটি পরিমাণ তাপমাত্রা পরিবর্তন করতে যদি তাপ প্রয়োজন হয় ডেল কিউ পরিমাণ, তাহলে 1 কেজি বস্তুর 1 কেলভিন তাপমাত্রা পরিবর্তন করে কতটুকু তাপ প্রয়োজন? ডেল কিউ ডিভাইড বাই এম ডেল টি। আর যতটুকু তাপ প্রয়োজন হয় সেটাকে আমরা বলি যে কোনো বস্তুর আপেক্ষিক তাপ। এই যে সংজ্ঞা ছিল এটি, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিবর্তন করতে যতটুকু তাপ প্রয়োজন। এই হচ্ছে ঘটনা। বুঝেছি বিষয়টা নাকি বুঝিনি জানাবেন? ক্লিয়ার হচ্ছে? এখন আপেক্ষিক তাপ কেন প্রয়োজন হলো আমাদের জানার কারণ ভাই আমরা দেখলাম এক এক বস্তুতে আমরা তাপ দিলেও এক একভাবে তাদের তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। বুঝতে পারলাম? ওকে, এখন এটা কার কার উপর ডিপেন্ড করে একটু যদি বলে দিই। সেই আপেক্ষিক তাপটা দেখা গেছে এটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। আমি একটু আগে যে জিনিসটা বললাম আপনাদেরকে, এক এক তরল অথবা এক এক সলিডের ক্ষেত্রে আপেক্ষিক তাপ আলাদা আলাদা হয়। কিন্তু এটা ভাই ওই তরল বা ওই সলিডের যার ক্ষেত্রে আমরা কথা বলছি তার ম্যাস বা ভরের উপর ডিপেন্ড করে না। সেটা ভরের উপর ডিপেন্ড করে না, এটা শুধুমাত্র পদার্থের গঠনটার উপর ডিপেন্ড করে। সেই পদার্থটা কি, কোন পদার্থ দ্বারা তৈরি সেই পদার্থটা, সেটার উপর ডিপেন্ড করে। বুঝতে পারলাম সব কিছু? বুঝছি। ওকে, এবার আসেন আমরা একটু পানির আপেক্ষিক তাপের ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি। তো এই পাশে আছে আপেক্ষিক তাপ ওয়াই অ্যাক্সিস বরাবর। আপেক্ষিক তাপের একক কি হতে পারে সেটা সম্পর্কে যদি একটু ধারণা দিই, যেখান থেকে দেখেন আপেক্ষিক তাপের একক কি হতে পারে বলুন? একক এস একক কি হতে পারে বলুন? ডেল কিউ মানে কি? হিট। হিটের একক কি ভাই? জুল, কারণ হিট মানে হচ্ছে শক্তির ট্রান্সফার, আর শক্তির একক কি? জুল। সো ডেল কিউর একক হচ্ছে জুল। এম এর একক কি ভাই? কেজি। আর ডেলটির একক কি? ডেলটির একক কিন্তু ভাই ডেলটি ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল সি। ওকে, কারণ কেলভিন এককে তাপমাত্রা পরিবর্তন আর সেলসিয়াস এককে তাপমাত্রা পরিবর্তন কিন্তু সেম। সো এখানে পার ডিগ্রি সেলসিয়াস আপনি লিখতে পারেন, পার কেলভিনও লিখতে পারেন। সো এস এর একক হচ্ছে জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস অথবা জুল পার কেজি পার কেলভিন। বুঝতে পারলাম ভাইয়া? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বলুন। এখানে আমরা বললাম আপেক্ষিক তাপের ক্ষেত্রে ভর ডিপেন্ড করে না, কিন্তু ইকুয়েশনে তো ভর আছে, এম আছে নিচে। হ্যাঁ, ভরের উপর ডিপেন্ড করে না ইকুয়েশনে থাকা সত্ত্বেও। একটু পরে আমি তাপ ধারণ ক্ষমতা যখন পড়াবো তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। তাপ ধারণ ক্ষমতা আরেকটা টার্ম বের করা হয়েছে, সেটা হচ্ছে ভরের উপর ডিপেন্ড করে। আপেক্ষিক তাপ ভরের উপর ডিপেন্ড করে না, এগুলো সব এক্সপেরিমেন্টাল ডাটা। বুঝতে পারছেন? মানে এস এর মানটা ভর চেঞ্জ করলেও আনচেঞ্জ থাকে। এগুলো মেইনলি এক্সপেরিমেন্টাল, তারপর ওই এক্সপেরিমেন্টাল জিনিসগুলো এখানে ইনপুট করে করে চেষ্টা করা হয়েছে চেঞ্জ করা। কারণ আপনি যদি ভর চেঞ্জ করেন, বুঝবেন ব্যাপারটা, ভর চেঞ্জ করলে হিট এমনভাবে চেঞ্জ হবে, ডেল্টা এমনভাবে চেঞ্জ হবে যেন এস এর মানটা আনচেঞ্জ থাকে। বুঝতে পারলেন? আচ্ছা, বুঝতে পারছি সব কিছু? ওকে, আর এটা যদি সিজিএস এককটা আমরা মানে কল্পনা করতে চাই, তাহলে সিজিএস একক কি হতে পারে বলুন? ক্যালোরি। ডেল কিউর একক হচ্ছে ক্যালোরি, হিটের একক। আর এম এর একক কি ভাই বলুন? গ্রাম। আর এটার একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস অথবা কেলভিন। সো ক্যালোরি পার গ্রাম পার কেলভিন অথবা ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে সিজিএস একক। ভাইয়া বুঝতে পারছি? আর হবে না? না, আর হবে না। ক্যালোরি মানে হিটের এককটা সিজিএস এককে ক্যালোরি ধরে নেওয়া হয়, আর হচ্ছে শক্তি বা কাজের একক ধরে নেওয়া হয়, আর হিটের ক্ষেত্রে বিশেষ একটা ক্যালোরি ধরে নেওয়া হয়। বুঝতে পারলাম? আসেন তো এবার আমরা একটু ভাই একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে পানির ক্ষেত্রে এই উদাহরণটা একটু দেখি। আসেন, পানির ক্ষেত্রে একটা আমরা এক্সপেরিমেন্ট দেখবো। এটা কিন্তু পুরোটা একটা ভাই এক্সপেরিমেন্ট। এখন যেটা দেখবো এটা এক্সপেরিমেন্টাল ডাটাগুলো আমি গ্রাফে প্লট করবো। সো এই বরাবর আমি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নিয়েছি, আর এই বরাবর কি নিয়েছি বলুন? আপেক্ষিক তাপ নিয়েছি, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, আর এই বরাবর ডিগ্রি সেলসিয়াস আছে। বুঝতে পারলাম? জি ভাইয়া। এখন আমরা এখান থেকে অ্যাকচুয়ালি পানির আপেক্ষিক তাপটা মেজার করার চেষ্টা করছি।
সো দেখা গেল আমরা যদি তাপমাত্রার সাপেক্ষে আপেক্ষিক তাপটা যদি দেখি, তো এখান থেকে দেখে মনে হতে পারে যে আপেক্ষিক তাপ একটা কনস্ট্যান্ট রাশি, বাট পানির আপেক্ষিক তাপের গ্রাফটা এই যে এরকম অনেকটা পাওয়া গিয়েছে, এই যে এরকম, মানে পুরোপুরি কনস্ট্যান্ট না, পুরোপুরি কনস্ট্যান্ট না। তো এই মানটা হয়, এই মানটা পাওয়া যায় হচ্ছে 1.008, এই মানটা হচ্ছে 1.008, আর ধরে নিলাম এই মানটা হচ্ছে 1, ওকে, এই মানটা হচ্ছে 1। সো দেখা যায় পানির তাপমাত্রা যখন 14.5 থেকে 15.5 হয়, ধরেন এই জায়গায় হচ্ছে টেম্পারেচারের মান হচ্ছে 14.5 এই পয়েন্টে, আর এই পয়েন্টে টেম্পারেচারের মান হচ্ছে 15.5, ওকে। সো দেখা গেল পানির তাপমাত্রা 14.5 থেকে 15.5-এর ক্ষেত্রে আপেক্ষিক তাপটা একদম কনস্ট্যান্ট থাকে 1, কিন্তু এরপরে আপেক্ষিক তাপের মানটা কিন্তু চেঞ্জ হতে থাকে, খুবই সামান্য বা চেঞ্জ হতে থাকে। সো এই যে একটু আগে আমি দেখিয়েছিলাম না ভাই ক্যালোরির সংজ্ঞাতে, মনে আছে? এই যে 14.5 থেকে 15.5। তো এবার আশা করি উত্তরটা পেয়েছে, কারণ পানির আপেক্ষিক তাপটা বের করে দেখা গেল পানির আপেক্ষিক তাপটাও কনস্ট্যান্ট না, চেঞ্জ হতে থাকে, কিন্তু 14.5 থেকে 15.5-এর ক্ষেত্রে পানির আপেক্ষিক তাপের মানটা পারফেক্টলি 1 হয়। বুঝতে পারলাম? যেই কারণে পানির আপেক্ষিক তাপ, এই আমরা যখন 1 ক্যালোরির সংজ্ঞা দিই তখন এইটুকু তাপমাত্রার পরিবর্তন দেখি। বুঝতে পারলাম সব কিছু ভাই? বলবেন, তাড়াতাড়ি বলবেন। বুঝছি। ওকে, এখন একটা জিনিস দেখেন, এসডাব্লিউ এই মানটা দেখেন, পানির আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এই জিনিসটা ধরে নেওয়া হয়। যেহেতু পানির আপেক্ষিক তাপের মানটা এই 1-এর খুব কাছাকাছি থাকে, এই জন্য ধরে নেওয়া হয় পানির আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলাম? এটা কিন্তু এক্সপেরিমেন্টাল ডাটা, এক্সপেরিমেন্ট করে সিরিজ অফ এক্সপেরিমেন্টসের মাধ্যমে এই জিনিসটা বের করে হয়েছে। বুঝতে পারছি? আর যদি আপনারা এখন বলেন যে ভাই স্টিমের ক্ষেত্রে কত আর আইসের ক্ষেত্রে কত, তাহলে যেখানে লেখা আছে এস অফ স্টিম মানে বাষ্পের আপেক্ষিক তাপ, জলীয় বাষ্পের, এবং বরফের আপেক্ষিক তাপ হচ্ছে পানির আপেক্ষিক তাপের অর্ধেক, এবং সেটা হচ্ছে 0.5 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসগুলো একটু মাথায় রাখবো আমরা, ঠিক আছে? বলুন, সবকিছু বুঝেছেন ভাই? জি ভাই। বুঝছি। ওকে, এবার আসেন একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, ইউনিট কনভার্সন একটু দেখাবো। আসেন, মানে এককের রূপান্তর। ইউনিট কনভার্সন মানে এককের রূপান্তর। তো এই জিনিসটা লাগবে ভাই, কারণ একক নিয়ে অনেক সময় খেলাধুলা করা হয়, তো আমরা এই জিনিসটা একটু শিখে রাখি। দেখেন পানির আপেক্ষিক তাপের যদি আমি কথা বলি, মানটা কত ভাই? 1 ক্যালোরি, এরকম না? 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এরকমই তো? 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এখন দেখেন, আপনি যদি কোনো কারণে ভাই ইচ্ছা করে উপরে 1000 দ্বারা গুণ করেছেন, নিচে 1000 দ্বারা গুণ করেছেন, কোনো সমস্যা হবে? উপরের নিচে যদি 1000 দ্বারা গুণ করেন সমস্যা হবে না, কিন্তু ইকুয়েশন 1000 কিন্তু কাটাকাটি যায়। কিন্তু উপরে 1000 দ্বারা গুণ করলে এটা কিলো ক্যালোরি লেখা যায়, আর নিচে 1000 দ্বারা গুণ করলে এটাকে কেজি লেখা যায়। সো 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস বলতে যা বোঝায়, 1 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস বলতে একই জিনিস বোঝায়। বুঝতে পারলাম নাকি বুঝিনি? বুঝছি ভাই। ওকে, আচ্ছা। এরপরে আসে দেখেন আরেকটা জিনিস দেখেন, একটা জিনিস মনে রাখবেন, এটা আপনারা মনে হয় ইয়াতে শিখে এসেছেন, কাজ শক্তি ক্ষমতা অধ্যায়। যদি না শিখে আসেন আমি এখানে পড়াবো, আপাতত জাস্ট একটু মুখস্থ রাখেন। 1 ক্যালোরি সমান ধরে নেওয়া হয় 4.2 জুল। ওকে, 1 ক্যালোরি ধরে নেওয়া হয় 4.2 জুল, 1 ক্যালোরিকে ধরে নেওয়া হয় 4.2 জুল। সো 1 ক্যালোরি এইটার জায়গায় আবার আমরা লিখতে পারি না ভাই 4.2 জুল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস? সো পানির আপেক্ষিক তাপকে কিন্তু আপনি যদি কোনোদিন এমসিকিউতে আসেন, নিচের কোনটি পানির আপেক্ষিক তাপ নয়, এগুলো যদি সবগুলো অপশনে থাকে, এগুলো কিন্তু সবগুলো পানির আপেক্ষিক তাপ। 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, 1 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, 4.2 জুল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলাম? আচ্ছা, এবার দেখেন ভাই, উপরেও যদি আমি 1000 দ্বারা গুণ করি, 4.2 কে 1000 দ্বারা গুণ করলে কত হয়ে যাবে? 4200 হয়ে যাবে। আর নিচে 1000 দ্বারা গুণ করলে হয়ে যাবে কি? কেজি। বুঝতে পারলেন? তো এই কারণে আমরা এটাকে যদি 1000 দ্বারা গুণ করি, উপরে চলে আসবে হচ্ছে 4200 জুল থাকে যাবে, আর নিচে 1000 দ্বারা গুণ করলে হয়ে যাবে কেজি পার ডিগ্রি সেলসিয়াস। তো এই চারটাই হচ্ছে ভাই পানির আপেক্ষিক তাপ। সো আপনার সাথে যেন খেলাধুলা করতে চাইলেও কোনোভাবে যেন খেলাধুলা করতে না পারে। বুঝতে পারলাম? বলুন, সবকিছু ক্লিয়ার হচ্ছে? জি জি ভাইয়া। ওকে, বাকিরা একটু কথাবার্তা বলুন ভাইয়া, যারা যারা আছেন। এতটুকুর মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। না ভাই,
সমস্যা নাই ভাইয়া, সব কিছু বুঝছেন সবাই? বুঝছি ভাইয়া। ওকে, এই যে ফিজু, ওকে, খুবই ভালো জিনিস। তাহলে আসুন এখন আমরা সামনের দিকে যাই। যেমন আমরা এখন আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ভাই ফেজ চেঞ্জ, বা যেটাকে বাংলায় আমরা বলি হচ্ছে অবস্থা পরিবর্তন। ওকে, আসেন সেখানে আমরা একটু বিশেষভাবে দেখব কেন পাহাড়ের উপরে নিয়ে গেলে, এটা একটা জিনিস অনেকে মনে রাখি না, আমরা ছোটবেলা থেকে মনে মুখস্থ রাখি যে উচ্চতায় গেলে বা পাহাড়ের উপরে গেলে বয়েলিং পয়েন্ট কমে যায়, এটা জিনিস তো জানি সবাই, তাই না? হ্যাঁ। কেন কমে যায় এটার উত্তর দেন তো আমাকে। বাতাসের চাপ কমে যায়। চাপ কমার কারণে বয়েলিং পয়েন্ট কেন কমবে, এটার উত্তর দেন। মানে চাপের সাথে বয়েলিং পয়েন্টের কি সম্পর্ক? মানে অণুগুলো কঠিন আকার থেকে মানে দূরে দূরে সরে যেতে চায় আর কি। কঠিন আকার থেকে দূরে দূরে সরে যেতে চায়, মানে চাপের সাথে বয়েলিং পয়েন্টের কি সম্পর্ক, এটা একটু চেষ্টা করবো, কোনো সমস্যা না পারলে আমি তো আছি, ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আজকে। ঘনত্ব কমে যায়। এরকম না, আসলে আমি ব্যাখ্যা করছি আজকে, এই জিনিসটা ভালো মতো বুঝবেন। সো অনেক সময় এই জিনিসটা আমি মুখস্থ রাখি সবাই, যে চাপ যদি কমে যায় তাহলে বয়েলিং পয়েন্ট টিবিপি, অর্থাৎ বয়েলিং পয়েন্ট যে টেম্পারেচার আছে সেটা কমে যায়। কিন্তু কেন কমে এটার ব্যাখ্যাটা আমরা এখন শিখব। সো ফেজ চেঞ্জ বা অবস্থা পরিবর্তন, এটা একটা বিশেষ আলোকে আমরা দেখার চেষ্টা করবো। আসেন, প্রস্তুত তো ভাই সবাই? ওকে, আসেন একটু দেখি। সর্বপ্রথম আমরা একটা জিনিস দেখব ভাই, দেখেন ফেজ চেঞ্জ। সো ফেজ চেঞ্জ কথাটা করতে গেলেই একটা জিনিস আমাদের মাথায় আসে বা একটা জিনিস পড়া লাগে, সেটা হচ্ছে সুপ্ততাপ বা লেটেন্ট হিট। সুপ্ততাপ বা লেটেন্ট হিট। আপেক্ষিক তাপ তো আমরা মাত্র পড়লাম, আমাদের তাপ ধারণ ক্ষমতা পড়া উচিত ছিল। তাপ ধারণ ক্ষমতা ওখানে নিয়েছিলাম না, তার তো আচ্ছা, ফেজ চেঞ্জে তাপ ধারণ ক্ষমতা পড়ব। ওকে, পড়বো, সমস্যা নেই। আসেন, সুপ্ততাপ। সুপ্ততাপ সম্পর্কে যদি আমরা পড়তে চাই ভাই, সুপ্ততাপ জিনিসটা কি, আসেন আমি আপনাদেরকে ধীরে ধীরে বুঝাই। ধরেন কোথাও পানি আছে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি আছে। আপনি যদি এই পানিটাতে হিট দেন তাহলে কি পানির তাপমাত্রা বাড়বে? এটাই কমন সেন্স। আপনি যদি চুলার মধ্যে পানি রাখেন, ধরেন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি নিয়েছেন, হিট কিছুক্ষণ দিলে সেই পানিটার তাপমাত্রা বেড়ে যাবে, এটাই কমন সেন্স। সো আমরা এখানে যতটুকু হিট দিলাম সেই পুরো হিটটাই পানির তাপমাত্রা বাড়ালো, তাই না? যতটুকু হিট দিলাম পুরোটাই পানির তাপমাত্রা বাড়ালো। সো আমরা যে হিটটা দিলাম, যে হিটটা সাপ্লাই করলাম, সেটা পানির বা পদার্থের তাপমাত্রা বাড়াতে দেখতে পাচ্ছি, আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি জিনিসটা গরম হচ্ছে। কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যখন আমরা বরফ নিই, বরফের তাপমাত্রা ধরেন 0 ডিগ্রি সেলসিয়াস, এই বরফে যদি আমরা হিট দিই ভাই, বরফটা পানিতে পরিণত হয়। এই জায়গায় তাকায় দেখেন, বরফের তাপমাত্রা আগে 0 ডিগ্রি সেলসিয়াস, পানির তাপমাত্রাও 0 ডিগ্রি সেলসিয়াস। সেখানে আমরা যে হিটটা দিলাম, যতটুকু হিট দিলাম, সেই হিটটা কিন্তু তাপমাত্রা পরিবর্তন করলো না। সো এই যেই হিটটা ভাই ডিরেক্টলি দেখা যায়, যেই হিটটা দেখলেই আমরা বুঝতে পারছি তাপমাত্রা বাড়ছে, আর এখানে একটা বিশেষ হিট, যেই হিটটা দিচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি দৃশ্যত সেখানে কোনো তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, সেটা কোনো জিনিসের অবস্থা পরিবর্তন করছে, এই হিটটাকে আমরা নাম দিই হচ্ছে ভাই সুপ্ত তাপ। বুঝতে পারলাম বিষয়টা নাকি বুঝিনি? হ্যাঁ। ওকে, তো আসেন সুপ্ততাপ সম্পর্কে একটু ডিটেলে পড়ার চেষ্টা করি। তো সবার আগে পড়বো হচ্ছে ভাই ফেজ চেঞ্জ নিয়ে, অবস্থা পরিবর্তন নিয়ে। ধরেন কোথাও আপনার কাছে সলিড আছে, আপনি যদি হিট দেন তাহলে সলিডটা ডেফিনেটলি গলে লিকুইডে পরিণত হবে। সেই যে সলিড থেকে লিকুইডে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা নাম দিই হচ্ছে মেল্টিং বা গলন। আর যদি লিকুইড থেকে আমরা যদি হিট সরিয়ে নিই, এগুলো সহজ জিনিস, আমি খুব দ্রুত পড়াই দিচ্ছি। লিকুইড থেকে যদি হিট সরিয়ে নিই তাহলে সেটা সলিডে পরিণত হবে, এবং এই জিনিসটাকে আমরা নাম দিই কি বলেন? ফ্রিজিং। বুঝতে পারলাম? সো সলিডকে হিট দিলে লিকুইডে পরিণত হয়, লিকুইডকে হিট দিলে সেটা আবার সলিডে পরিণত হয়। বুঝতে পারছি সব কিছু ভাই? ক্লিয়ার হচ্ছে তো? ওকে, এই যে তাপমাত্রায় মেল্টিং ও ফ্রিজিং হয় তাকে আমরা বলি হচ্ছে মেল্টিং পয়েন্ট ও ফ্রিজিং পয়েন্ট। সো মেইনলি হচ্ছে ফ্রিজিং করতে গেলে, নর্মালি আমাদের দেশে তাপমাত্রায় তো ফ্রিজিং করতে গেলে তো আপনাকে ফ্রিজে ঢুকানো লাগে, আমাদের দেশে তার কোনো কিছুকে আমরা বরফ হইতে দেখি না। সো আমরা মেল্টিংটা নিয়ে বেশি চর্চা করবো। সো কোথাও যদি সলিড রেখে দেন ভাই, সলিডটা কিন্তু মেল্ট হতে থাকে, বা বরফ যদি রেখে দেন মেল্ট হতে থাকে, এরকম না ঘটনা? সেই জিনিসটাকে আমরা বলি মেল্টিং পয়েন্ট।
বরফ কিন্তু 0°C তাপমাত্রাতেই মেল্ট হয়, আবার পানি কিন্তু 0°C তাপমাত্রাতেই বরফ হয়। সো ফ্রিজিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট এই জন্য আমি একসাথে পড়িয়ে দিলাম, কারণ দুইটা টেম্পারেচার কিন্তু একদম সেম। বুঝতে পারছি বিষয়টা? তো একটা জিনিস জাস্ট এখান থেকে মাথায় রাখবেন, এটাই সবথেকে বড় বেসিকের বিষয় এখানে, যে দেখেন সলিড লিকুইডে পরিণত হচ্ছে। ধরেন এখানে m কেজি সলিড আছে, শুরুতে লিকুইড আছে 0 কেজি। ধরেন সলিড পরিণত হলে m/2-তে, তাহলে লিকুইডও পরিণত হবে কত? m/2-তে, কারণ m/2 সলিড লিকুইডে পরিণত হয়ে গেছে। সলিড কমতে কমতে হয়ে যাবে 0, লিকুইড বাড়তে বাড়তে হবে কত? m পরিমাণ। সেই যে দেখেন সলিড কমছে, লিকুইড বাড়ছে, মেল্ট হচ্ছে, এই পুরো জায়গাটা জুড়ে, পুরো সময় জুড়ে কিন্তু টি মেল্টিং পয়েন্ট, TMP, এই মানটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল ডাটা, ঠিক আছে? আপনি নিজে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। আপনি কোনো একটা জায়গায় বরফ গলতে দিলেন, বরফ পানি হতে থাকছে, স্টিল কিছুটা বরফ পানির উপরে ফ্লোট করছে। সো আপনি পানির টেম্পারেচার মেপে দেখবেন 0°C, বরফের টেম্পারেচার মেপে দেখবেন 0°C। সো যতক্ষণ পর্যন্ত না পুরো বরফটাই পানিতে পরিণত হয়, এই পুরো জায়গাটার কিন্তু তাপমাত্রা আনচেঞ্জ থাকে। বুঝতে পারছি সবকিছু ভাই? বুঝতে পারছি। ওকে, তো এইরকমভাবে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাই লিকুইড থেকে বা তরল থেকে ভেপার অথবা গ্যাসে পরিণত হওয়ার যে ঘটনাটা, লিকুইড থেকে বা তরল থেকে ভেপার বা গ্যাসে পরিণত হওয়ার যে ঘটনাটা, এটাকে আমরা বলি হচ্ছে বয়েলিং। সো যে টেম্পারেচারে বয়েলিং হয় সেটাকে আমরা বলি হচ্ছে বয়েলিং পয়েন্ট। সেখানেও সেই ফেনোমেনা দেখা যায়, যতক্ষণ পর্যন্ত না পুরো লিকুইডটাই ভেপার বা গ্যাসে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু লিকুইডের কোনো বা ওই এদের কম্পোজিশনটার, লিকুইড আর ভেপার মিলিত অবস্থায় আছে, মিশ্রিত অবস্থায় আছে, সেটা কিন্তু টেম্পারেচার কখনো চেঞ্জ হয় না। বুঝতে পারছি সব কিছু? এগুলো একটু মাথায় রাখবো জাস্ট। বুঝতে পারছি? এবার আসেন আপনাদেরকে একটু পড়াই মেল্টিং হয় এটা কেন। সো ধরেন ভাই এটা একটা বরফ, ধরতেই পারি এটা একটা ধরে নিচ্ছি বরফ। বরফে অনেক অনুপরমাণু আছে এবং অনুপরমাণুগুলো সারাটাক্ষণ ছোটাছুটি করছে। তো আমরা যদি এই বরফটাতে বাইরে থেকে ভাই হিট দেই, বাইরে থেকে যদি হিট দেই, তাহলে অনুপরমাণুগুলা, এই যে দেখেন এই অণুকে এই অণু কিন্তু নিজের দিকে আকর্ষণ করছে। এই যে এটাকে আমরা বলি ইন্টারমলিকুলার ফোর্স, কোহেসিভ ফোর্স। একে অণুগুলো একে অপরকে কিন্তু আকর্ষণ করে। সেই যে বরফের অণুগুলো একে অপরকে আকর্ষণ করছে, আমরা যখন তাপ দিই তখন অণুগুলো কি ছোটাছুটি করে যায় না? যত তাপমাত্রা বাড়াবো তত কি অণুগুলো বেশি ছোটাছুটি করবে। বুঝতে পারছি? সো আমরা যখন বাইরে থেকে হিট দেই, অণুগুলোর ভিতরে কিন্তু ছোটাছুটি বেড়ে যায়, থার্মাল অ্যাজিটেশন বেড়ে যায়। যখনই ছোটাছুটি বেড়ে যায় তখন এদের এই যে মধ্যকার যে বন্ডটা আছে ভাই, আমরা যে হিটটা দিচ্ছি সে পুরোটাই কাজে লাগে হচ্ছে এদের বন্ডটাই উইক করে দেওয়ার জন্য। সো যখন স্ট্রং মলিকুলার ফোর্সের মাধ্যমে অণুগুলো একে অপরের সাথে লেগে থাকে তখন তো আমরা বলি সেটাকে সলিড। আর যখনই আমরা বাইরে থেকে হিট দিই, এই বন্ডটা লুজ হয়ে যায়, সো অণুগুলো একটু দূরে দূরে সরে যায়, ইন্টারমলিকুলার ফোর্সটা একটু কমে যায়, তখনই সলিডটা মেল্ট হয়ে লিকুইডে পরিণত হয়। সো আমরা এই যে দেখেন, যখন আমরা নর্মালি একটা জিনিসে তাপ দিচ্ছিলাম, একটু আগে দেখিয়েছি আপনাকে, এই যে এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে, কোথায়, এই যে এই জায়গাটাতে বরফে পানিতে পানি দিয়েছি, সেটা আমার 20°C তাপমাত্রায় পরিণত হচ্ছে। 10°C তাপমাত্রা পানি 20°C তাপমাত্রায় পানিতে পরিণত হয়েছে। সো যতটুকু হিট দিলাম পুরোটাই দেখা যাচ্ছে তাপমাত্রা পরিবর্তনে। কিন্তু আইসে তাপমাত্রা তাপ দিলে দেখা যায় না যে সেটা তাপমাত্রা পরিবর্তন হয়। সো এটি আমরা যতটুকু হিট দিচ্ছি সেটা কোথায় কাজে লাগে জানেন? আইসের ভিতরে যে ইন্টারমলিকুলার ফোর্সগুলো আছে সেটাকে উইক করতে। বুঝতে পারছি বিষয়টা? উইক করার মাধ্যমে কিন্তু সেই জিনিসটা, ইন্টারমলিকুলার ফোর্স যখন কমে যায়, অণুগুলো যখন একটু দূরে দূরে সরে যায়, তখন এই জিনিসটা লিকুইডে পরিণত হয়। বুঝতে পারছি সবকিছু ভাই? জি ভাইয়া বুঝছি। এগুলো একদম সহজ জিনিস, আমরা একটু পরে কিন্তু অ্যাডভান্স জিনিসের দিকে যাবো। তো জাস্ট এগুলো একটু কষ্ট করে সহ্য করুন, এগুলো খুবই সহজ জিনিস, একটু পরে কঠিন জিনিসের দিকে যাব। এবার আসেন একটা জিনিস পড়ে নেওয়া দরকার আমাদের, সেটা হচ্ছে গলনের সুপ্ততাপ। গলনের সুপ্ততাপ ইংলিশে এটাকে বলে হচ্ছে লেটেন্ট হিট অফ ফিউশন। লেটেন্ট হিট অফ ফিউশন, গলনের সুপ্ততাপ। আমরা এই যে বরফটা যে গলাচ্ছি, কতটুকু তাপ দিলে বরফটা গলে যাচ্ছে, এটার একটা মান আমাদের জানে রাখা দরকার। তো সংজ্ঞাটা কি ভাই? যে পরিমাণ তাপ গ্রহণে, একটু দেখেন, যে পরিমাণ তাপ গ্রহণে একক ভরের কোনো কঠিন বস্তু, একক ভরের কোনো কঠিন বস্তু সম্পূর্ণরূপে তরলে পরিণত হয়, সেটাকে আমরা বলি হচ্ছে গলনের সুপ্ততাপ। সো নামটাই দেখতে পাচ্ছেন, গলন লেখা আছে, সো ডেফিনেটলি এখানে মেল্টিং হওয়া লাগবে। সো যে পরিমাণ তাপ গ্রহণে একক ভরের কোনো কঠিন বস্তু সম্পূর্ণরূপে তরলে পরিণত হয়, সেটাকে আমরা বলি তার গলনের সুপ্ততাপ। আমাদের সবচাইতে বেশি যেটা গুরুত্বপূর্ণ হয় আমাদের ক্ষেত্রে মনে রাখার জন্য, সেটা হচ্ছে বরফ গলনের সুপ্ততাপ। কারণ আমরা সব উদাহরণে দেখি হচ্ছে যে বরফ আর পানি দিয়ে আর বাষ্প দিয়ে, জলীয় বাষ্প দিয়ে। তো আসেন আমি একটু আপনাদেরকে বুঝাই গলনের সুপ্ততাপটা কিভাবে হয়। তো ধরে নিচ্ছে আমার কাছে ভাই সলিড আছে m ভরের, এইটাতে আমি কিছু পরিমাণ হিট দিলাম,
সেটা পুরোটাই পরিণত হইল লিকুইডে, অ্যাম্ফরে। শুরুতে অ্যাম্ফরে সলিড ছিল, কিছুক্ষণ পরে ওটা পুরোটাই লিকুইড হয়ে গেল, অ্যাম্ফরে লিকুইড পরিণত। এবং এই যে সলিড থেকে যখন লিকুইডে পরিণত হচ্ছিল তখন পুরোটা সময় মেল্টিং পয়েন্টের একটা টেম্পারেচার ফিক্সড ছিল, যেটা আমি একটু আগে বলেছি। পুরো সময় কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয়নি। বুঝতে পারলাম? এখন দেখেন, এখন দেখেন, এখন দেখেন এই জিনিসটা, এই জিনিসটা দেখেন। অ্যাম্ফরের কোনো সলিডকে, অ্যাম্ফরের কোনো সলিডকে সম্পূর্ণরূপে লিকুইডে পরিণত করতে, অ্যাম্ফরের কোনো সলিডকে সম্পূর্ণরূপে লিকুইডে পরিণত করতে ধরে নিলাম হিট প্রয়োজন হলো ডেল কিউ পরিমাণ, একটা নির্দিষ্ট নাম্বার, কিছু পরিমাণ হিট প্রয়োজন হলো। তাহলে একক ভরের কোনো সলিডকে সম্পূর্ণরূপে লিকুইডে পরিণত করতে হিট কতটুকু দরকার ভাই? ডেল কিউ বাই এম। ডেল কিউ বাই এম। ডেল কিউ বাই এম। এই ডেল কিউ বাই এমকে বলে হচ্ছে গলনের সুপ্ততাপ, এবং গলনের সুপ্ততাপকে প্রকাশ করা হয়, সুপ্ততাপকে প্রকাশ করা হচ্ছে এল দ্বারা। এই যে লেটেন্ট, লেটেন্টের হচ্ছে এল, আর ফিউশনের হচ্ছে এফ, এল এফ, লেটেন্ট হিট অফ ফিউশন। এটা সূত্র হচ্ছে ভাই ডেল কিউ ডিভাইডেড বাই এম। একক ভরের কোনো সলিডকে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যতটুকু তাপ দরকার সেটাকে আমরা বলি হচ্ছে লেটেন্ট হিট অফ ফিউশন। বুঝতে পারছি ভাই সবকিছু একদম সহজ তো? এখন আমি বললাম যে বরফের ক্ষেত্রে এটা মুখস্থ রাখা লাগবে। বরফের ক্ষেত্রে মানটা কত ভাই? মানটা একটু মনে রাখবেন, এই এসআই এককটা সবারই মনে থাকে, সেটা হচ্ছে 3,36,000 জুল পার কেজি। আমরা সিজিএসটা একটু মনে রাখবো, 80 ক্যালোরি পার গ্রাম। সেলএফের দুইটা ভ্যালু, 80 ক্যালোরি পার গ্রাম আর 3,36,000 জুল পার কেজি। একক তো মনে থাকবেই, কারণ ডেল কিউর একক হচ্ছে জুল, এম এর একক হচ্ছে কেজি এসআই এককের ক্ষেত্রে। তো এই দুটো জিনিস একটু মাথায় রাখবো, ঠিক আছে? 80 ক্যালোরি পার গ্রাম আর একটা হচ্ছে 3,36,000 জুল পার কেজি। ক্লিয়ার হলো ভাই? ভাইয়া এখানে কি চাপের সাথে সম্পর্ক আছে কোনো? হ্যাঁ, চাপের সাথে। এই গলনের ক্ষেত্রে, সুপ্ততাপের ক্ষেত্রে, সুপ্ততাপের ক্ষেত্রে সম্পর্ক দেখাচ্ছি। এই বয়লিং এর ক্ষেত্রে চাপের সাথে একটা বিশাল সম্পর্ক আছে, এটা দেখাবো এখন। আসেন, সুপ্ততাপের ক্ষেত্রে ডেফিনেটলি চাপের সাথে সম্পর্ক আছে। আসেন সেই চাপের সাথে সম্পর্কটা আপনাদেরকে একটু দেখাই। তো সেই কারণে আমাদের শেখা লাগবে হচ্ছে বয়লিংটা। তো ধরেন আমরা কিছু পরিমাণ পানি নিয়েছি ভাই, কোথাও পানিতে যদি হিট দিই, হিট দিই, কিছু পরিমাণ পানি আছে, কিন্তু পানি ধরেন শুরুতে টেম্পারেচার 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি সেলসিয়াস এরকম কিছু হতে পারে। তো আমরা যদি হিট দিই ভাই, হবেটা কি বলুন? কি হবে? ধরেন পানির উপরে অনেকগুলো মলিকিউল আছে, এই হলুদগুলো হচ্ছে পানির উপরের মলিকিউল, আর নিচেও ধরেন পানির অনেকগুলো মলিকিউল আছে। এই মলিকিউলগুলো কিসে পরিণত হবে ভাই? যদি কন্টিনিউয়াসলি হিট দিই, দুই একটা মলিকিউল গতিশক্তি অর্জন করে বাতাসে চলে আসবে না ভাই? আসবে। এই দেখেন, আমি একটা জিনিস জাস্ট ভালো মতো বুঝবেন এই জায়গাটাতে, এটা নোটে দেখালে খুব ভালো হয়। ধরেন এই জায়গাতে অসংখ্য মলিকিউল আছে, ঠিক আছে? এই জায়গায় অসংখ্য মলিকিউল আছে, নিচে অসংখ্য মলিকিউল আছে। এই মলিকিউলগুলো কিন্তু একে অপরকে অবশ্যই নিজের দিকে আকর্ষণ করে রেখেছে ইন্টারমলিকুলার ফোর্সের মাধ্যমে। পানির অণুগুলো তো নিজেরা নিজেদেরকে আকর্ষণ করে রাখে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যখন বাইরে থেকে হিট দিচ্ছি ভাই, বাইরে থেকে যখন হিট দিচ্ছি, তখন ডেফিনেটলি তাদের গতিশক্তি বাড়ছে, ডেফিনেটলি গতিশক্তি বাড়ছে। এখন গতিশক্তি যখন বাড়বে ভাই, এই অণুগুলো একটা আরেকটার সাথে সংঘর্ষ করবে না? একটা আরেকটার সাথে সংঘর্ষ করবে। তো ধরে নিচ্ছি দুই একটা অণুর এত বেশি গতিশক্তি অর্জিত হয়ে গেল, আর এত বেশি সে তাপ গ্রহণ করে ফেললো যে সে মুক্ত হয়ে গেল, সুপ্ত তাপ পরিমাণ তাপ গ্রহণ করে ফেলে মুক্ত হয়ে গেল। এই যে কোনো তাপমাত্রায় অণুগুলো বাতাসে চলে আসার ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ইভাপোরেশন বা বাষ্পায়ন। বুঝতে পারলাম? তো কিছু অণু ধরেন বাষ্পায়ন হয়ে গেল, কিছু অণু বাষ্পায়ন হয়ে গেল, যে কোনো তাপমাত্রায় এই ঘটনাটা ঘটে। আর এখানে কিন্তু আগে থেকেই এয়ার আছে, আগে থেকেই কিন্তু এয়ার আছে, ভালো মতো বুঝবেন। এয়ার কিন্তু আগে থেকেই আছে এই জায়গাটাতে, এয়ার আগে থেকেই আছে এই জায়গাটাতে। সো ধরে নিচ্ছি পানির একটা অণু বাষ্পায়ন হয়ে এই জায়গায় চলে আসলো, এই যে এই অণুটা। এখন দেখেন, আমরা যত বেশি তাপ দিতে থাকবো, পানির তত বেশি অণু ইভাপোরেট হয় এই উপরে চলে আসবে না ভাই? পানির উপরের লেয়ারে চলে আসবে তো, খুব স্বাভাবিক এই জিনিসটা। যত তাপ দিব পানির উপরের লেয়ারের অণুগুলো তত বেশি একে অপরের সাথে সংঘর্ষ করার মাধ্যমে কি একে অপরের সাথে সংঘর্ষ করছে, গতিশীল হওয়ার সাথে সাথে সংঘর্ষ করার মাধ্যমে কি কাইনেটিক এনার্জি ট্রান্সফার হয় অণুগুলোর মধ্যে একে অপরের সাথে। কাইনেটিক এনার্জি ট্রান্সফার হওয়ার মাধ্যমে কি হিট ট্রান্সফার হয়। আর যখনই এক একটা অণু সুপ্ত তাপের পরিমাণ সমান তাপ গ্রহণ করে ফেলে, তখনই তো সে উবে যায়, তাই না? উপরের দিকে চলে যায়, বাষ্পায়ন হয়ে যায়। সেই যে কিছু পরিমাণ অণু ধরে নিলাম পানির অণু বাষ্পায়ন হয়ে গেছে, আর স্টিল পানির অনেকগুলো অণু এখনো পানিতেই রয়ে গেছে। ওকে, আর উপরে আছে কি ভাই? উপরে আছে হচ্ছে এয়ার। এখন দেখে ব্যাপারটা, এই জায়গায় একটা ঘটনা ঘটবে, এই জায়গায় একটা ঘটনা ঘটবে। ঘটনাটা হচ্ছে এরকম যে এই যে পানির অণুগুলা যেটা উপরের দিকে ছড়াই গেছে,
এই পুরো জিনিসগুলো মিলে এখানে একটা ভেপার বা বাষ্পের লেয়ার গঠন করবে। এগুলো সব কিন্তু এক্সপেরিমেন্টাল ডাটা। ওকে, ভেপারের লেয়ার গঠন করবে, পানির উপরে একটা বাষ্পের লেয়ার গঠিত হয়ে যায়। বুঝতে পারছি? লেয়ার গঠিত হয়ে যায়, আর উপর থেকে এয়ার কন্টিনিউয়াসলি চাপ দিয়ে রাখে এই এয়ারটাকে মানে সরি বাষ্পটাকে কন্টিনিউয়াসলি চাপ দিয়ে রাখে যেন বাষ্পটা উবে না যায়, বাষ্পটা যেন বাতাসে চলে না আসে। সো কিছু পরিমাণ বাষ্প, ভালো মতো বুঝবেন, কিছু পরিমাণ বাষ্প পানি থেকে উঠে এসে পানির উপরিতলেই একটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকে, এটাকে বলে ভেপার লেয়ার। এখনো কিন্তু বাতাসে উন্মুক্ত হতে পারে না। সো ব্যাপারটা বুঝবেন, আমি যত তাপ দিতে থাকবো স্টিল আমি কিন্তু তাপ দিতেই আসি। সো যত আমি তাপমাত্রা মানে তাপ দিতে থাকবো তত কিন্তু এই যে তাপমাত্রা বাড়তে থাকবে, এই যে ভেপারের অংশটা তাপ বাড়তে থাকবে। আর যখন এখানে ভেপার আছে ভাই, ভেপারটাও নিশ্চয়ই উপরের দিকে যাওয়ার জন্য একটা চাপ প্রয়োগ করবে। এই চাপটাকে আমরা বলতে পারি PVP, অথবা এটাকে নাম দিতে পারি আমরা ভেপার প্রেশার। ওকে, আমি এই জিনিসগুলো আবার রিপিট করবো, কোনো সমস্যা নেই। দেখেন, পানি থেকে কিছু পরিমাণ অণু এখানে উপরে চলে আসছে, ভেপারের অণু, এটাকে বলি আমরা ইভাপোরেশন। যে কোনো তাপমাত্রায় হচ্ছে এই কারণে, এবং এই ইভাপোরেশনের হওয়া পানির বাষ্পের অণুগুলো মিলে এখানে একটা ভেপার লেয়ার গঠন করবে। ভেপার লেয়ার থেকে অণুগুলো বাইরের দিকে যেতে পারছে না, কেন ভাই? কারণ এয়ার কন্টিনিউয়াসলি এদেরকে চাপ দিয়ে এখানে রাখার চেষ্টা করছে। আর আমরা কন্টিনিউয়াসলি এই পাশ থেকে এই যে মোমবাতি দিয়ে হিট দিতেই আসছি। দিতে থাকা মানে কি ভাই বলেন? এই যে ভেপারের অণুগুলো, এদেরও তাপমাত্রা বাড়তে থাকবে ডেফিনেটলি, কারণ এরা তো এই যে পানির অণুর সাথে সংঘর্ষ করতে আছে কন্টিনিউয়াসলি। সংঘর্ষ করলে তো গতিশক্তি ট্রান্সফার হয়, গতিশক্তি ট্রান্সফার হওয়া মানে তো হিট ট্রান্সফার। সো ভেপারের অণুগুলোরও কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। সো ভেপারের অণুগুলো যখন তাপমাত্রা বাড়তে থাকে ভাই, ভেপার প্রেশারও তত বাড়তে থাকে। ভেপারের অণুগুলো যত তাপমাত্রা বাড়তে থাকে, ভেপার প্রেশারও তত বাড়তে থাকে। সো একটা সময় দেখা যায় যে আমরা যত তাপ দিচ্ছি, তাপমাত্রা বাড়াচ্ছি যত বেশি, ভেপার প্রেশারও তত বাড়তেছে। একটা সময় দেখা যায় তাপমাত্রা বাড়তে বাড়তে বয়েলিং পয়েন্টের সমান হয়ে যায়। এই পানিটার বয়েলিং পয়েন্টের সমান হয়ে যায়। পানির ডেফিনেটলি তো একটা বয়েলিং পয়েন্ট থাকবে। ওকে, যখনই বয়েলিং পয়েন্টের সমান হয়ে যায় ভাই, তখনই এই যে ভেপার লেয়ারটা ব্রেক হয়ে যায়। ভেপার লেয়ারটা ব্রেক হয়ে সমস্ত ভেপার একদম বাতাসে উন্মুক্ত হয়ে যায়। বুঝা গেল? সো ভেপার প্রেশার, আমরা যখন তখন পর্যন্ত বাইরে থেকে তাপ দিচ্ছি, তাপমাত্রা বাড়তেছে, ভেপার প্রেশার বাড়তেছে, যখন তাপমাত্রা বাড়তে বাড়তে বয়েলিং পয়েন্টের সমান হবে, তখন অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান হয়ে যায় ভেপার প্রেশারটা। ভেপার প্রেশার ইনিশিয়ালি অনেক কম থাকে। যখনই ভেপার প্রেশারটা অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান হয়ে যাবে, তখনই ভেপার লেয়ারটা ব্রেক হয়ে সমস্ত ভেপার বাতাসে উন্মুক্ত হয়েছে। এই জিনিসটাকে আমরা নাম দিই হচ্ছে বয়েলিং। বলেন বুঝেছেন কিনা? না বুঝলে আবার রিপিট করবো, কোনো সমস্যা নেই। এই ঘটনা কথা সবাই বলুন ভাইয়া। আরিয়ান, শেতাব, জি ভাই, বুঝছি ভাইয়া। সবাই বুঝেছেন? জি ভাইয়া। ওকে, রিপিট করা লাগবে? না ভাইয়া, লাগবে না। ওকে, তারপরও যদি একবার করি। প্রথমে পানির অণুগুলো ছিল, তাপ দিয়েছি কন্টিনিউয়াসলি, পানির দুই একটা অণু ইভাপোরেটেড হয়ে বাতাসে চলে আসা উচিত ছিল, বাট পুরোপুরি বাতাসে উন্মুক্ত হতে পারে না। পানির উপরে একটা লেয়ার গঠন করে, সেটাকে বলি আমরা ভেপার লেয়ার। কেন উন্মুক্ত হতে পারে না? কারণ বাতাস কন্টিনিউয়াসলি চাপ দিচ্ছে এই ভেপার লেয়ারটাকে, আর ভেপারটাও ভিতর থেকে চাপ দিচ্ছে ভেপার প্রেশারের মাধ্যমে, যেন সে উপরে যেতে পারে। আমরা স্টিল তাপ দিতে আসি, যে মোমবাতিগুলো দ্বারা আমি তাপ বোঝাচ্ছি, স্টিল তাপ দিচ্ছি। স্টিল তাপ দিলে কি ভেপার, এই লেয়ারটার ভিতরে ভেপারগুলোর তাপমাত্রা বাড়তে থাকবে। যদি তাপমাত্রা বাড়ে তাহলে ভেপার প্রেশারও বাড়তে থাকবে। সো আমরা তাপমাত্রা বাড়াতে বাড়াতে একটা সময় এমন তাপমাত্রা একটা নিয়ে আসবো যে বয়েলিং পয়েন্টের সমান হয়ে গেল। এই যে লিকুইডটা যে আছে না, এই লিকুইডের বয়েলিং পয়েন্টের সমান হয়ে গেল। তখন এই যে ভেপার লেয়ারটার তাপমাত্রা বা চাপ বাড়তে বাড়তে অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান হয়ে যায়। ঠিক তখনই ভেপার লেয়ারটা ব্রেক হয়ে যায়। সো সমস্ত পানিটা বাতাসে উন্মুক্ত হয়ে যায়। বুঝতে পারলাম এবার? ক্লিয়ার হয়েছে সব কিছু? ক্লিয়ার হয়েছে ভাই? জি ভাইয়া। এবার আপনারা একটা জিনিস আমাকে এবার ব্যাখ্যা করে বলতে পারবেন। আমরা যদি পাহাড়ে যাই ভাই, পাহাড়ে ধরেন পাহাড়ের উচ্চতায় পাহাড়ে গিয়ে দেখা যায় অ্যাটমসফিয়ারিক প্রেশারের মানটা কিন্তু অনেক কম, তুলনামূলক কম থাকে। সো অ্যাটমসফিয়ারিক প্রেশারের মানটা কম থাকা মানে কি ভাই বলতো? এয়ার ভেপার প্রেশার মানে ভেপারকে কম প্রেশার দিচ্ছে। হ্যাঁ, অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কম। সো আমরা নর্মালি পৃথিবী পৃষ্ঠে, সমুদ্র পৃষ্ঠে আমরা যখন তাপমাত্রা বাড়াতে বাড়াতে ভেপার প্রেশার বাড়াতে বাড়াতে একসময় ভেপার লেয়ারটা ভেঙে যায়। পাহাড়ের উচ্চতা হবে কি, যেহেতু অ্যাটমসফিয়ারিক প্রেশারটাই কম, সো আমাকে আর পৃথিবী পৃষ্ঠের সমপরিমাণ তাপমাত্রা বাড়াতে হবে না। তার আগেই ভেপার প্রেশারটা বাড়তে বাড়তে এমন হয়ে যাবে যে সে অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান হয়ে যাবে এবং সমস্ত ভেপার বাইরের দিকে চলে যাবে। বুঝতে পারছি? যেহেতু অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কম হয়, এই কারণে ভাই পাহাড়ের উচ্চতায় বয়েলিং পয়েন্টও কম থাকে। এটাই হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা, যেটা আমরা মুখস্থ রাখি অনেকে।
বুঝলাম। জি ভাই। সবাই ইচ এন্ড এভরি পার্সন আমাকে বলুন, সবাই সবকিছু বুঝেছেন কিনা? বুঝতে পারছি। জি সবকিছু ভাইয়া ক্লিয়ার বুঝছি। হচ্ছে? সবকিছু ক্লিয়ার হচ্ছে ভাই? হ্যাঁ ভাইয়া হচ্ছে। ওকে, তাহলে তো আলহামদুলিল্লাহ। এবার আসেন, ভাইয়া এবার আসেন। মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে কি এরকম পরিবর্তন দেখা যায়? মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে না, মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে এরকম পরিবর্তন হয় না। এটা বয়লিং পয়েন্টের ক্ষেত্রেই ম্যাটার করে। বয়লিং পয়েন্টের ক্ষেত্রে ম্যাটার করতো না কেন? আমি যে তখন বলছিলাম যে কেন প্রেশারটা ম্যাটার করে, এইবার তো উত্তর পেয়ে গেলেন। তো মেল্টিং এর ক্ষেত্রে এরকম কোনো কিছু হয় না। হ্যাঁ হ্যাঁ। বাইরে থেকে চাপ প্রয়োগ করলে এরকম আহামরি কোনো পরিবর্তন হয় না। এটা বয়লিং এর ক্ষেত্রেই হয়। রেজাল্ট হচ্ছে যে ভেপারটাকে বাইরের এয়ারটা ট্র্যাপ করে রাখতে চায়। মেল্টিং এর ক্ষেত্রে কাকে কে ট্র্যাপ করবে বলুন? এয়ার কাকে ট্র্যাপ করবে? এখানে তো এয়ার ভেপারকে ট্র্যাপ করতে চাচ্ছে, এয়ার চাচ্ছে না ভেপার তার ভিতরে আসুক। তো এই কারণে ভেপার মানে এয়ারের প্রেশারটা ম্যাটার করে বয়লিং এর ক্ষেত্রে, মেল্টিং এর ক্ষেত্রে খুব একটা করে না। বুঝতে পারলাম? জি ভাইয়া। ওকে, এগুলো কিন্তু সব এক্সপেরিমেন্টাল ডাটা। ওকে, এবার আসেন, ধরেন ভাই আমরা এবার আপনার হচ্ছে সুপ্ততাপ বের করবো, বাষ্পীভবনের সুপ্ততাপ বের করবো। তো বাষ্পীভবনের সুপ্ততাপও এই একই জিনিস। আপনার কাছে লিকুইড আছে, কেজি লিকুইড আছে, সেটাকে আপনি ভেপার বা গ্যাসে পরিণত করলেন, এটাই তো বয়লিং, তাই না? এটাই তো বয়লিং। লিকুইডকে আপনি ভেপার বা গ্যাসে পরিণত করলেন, কেজি লিকুইডকে কেজি ভেপার বা গ্যাসে পরিণত করলেন, এটাই তো বয়লিং। আর যতক্ষণ না পুরো লিকুইড ভেপারে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত এই যে বয়লিং পয়েন্টটা কিন্তু আনচেঞ্জড থেকে যায়। বুঝতে পারছি বিষয়গুলো? আনচেঞ্জ থেকে যায়। এখন একটা জিনিস বুঝবেন, এই যে দেখেন, আমি যদি বাষ্পীভবনের সুপ্ততাপের সংজ্ঞাটা পড়াতে চাই আপনাদেরকে, তাহলে এরকম একটা সংজ্ঞা: যে পরিমাণ তাপ গ্রহণে একক ভরের কোনো তরল বস্তু সম্পূর্ণরূপে গ্যাসে পরিণত হয়। ওই আগের মতোই, লিকুইড আছে কেজি ভরের, পুরোটাই গ্যাসে পরিণত হলো, তাপমাত্রা আনচেঞ্জ আছে। তাহলে কেজি লিকুইডকে গ্যাসে পরিণত করতে তাপ দরকার হচ্ছে ডেল কিউ। অতএব 1 কেজি লিকুইডকে গ্যাস বা ভেপারে পরিণত করতে তাপ প্রয়োজন হচ্ছে ডেল কিউ বাই এম। এটা লিকুইড থেকে ভেপারে পরিণত হচ্ছে, তো এটাকে বলি আমরা বাষ্পীভবনের সুপ্ততাপ বা লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। তো এই জিনিসটাকে প্রকাশ করা হয় লেটেন্ট হিট, তো এল, ভ্যাপোরাইজেশন এই জন্য ভি, এল ভি সমান লেখা যায় ডেল কিউ ডিভাইডেড বাই এম। বুঝলাম? ওই একই জিনিস, একদম একই জিনিস। মানে হচ্ছে গলনের সুপ্ততাপের সাথে বাষ্পীভবনের সুপ্ততাপের পুরোপুরি মিল আছে। সবকিছু বুঝেছি ভাই? বুঝছি। ওকে, এখন আপনারা যদি বলেন যে ভাই মানগুলো কত, তাহলে আসেন মানগুলো একটু দেখাই দিই আপনাদেরকে। পানির ক্ষেত্রে অবশ্যই কত হবে। সো পানির ক্ষেত্রে দেখা যায়, পানির বাষ্পীভবনের সুপ্ততাপ যদি আমরা দেখতে চাই, তাহলে দেখা যায় এলভির মানটা 540 ক্যালোরি পার গ্রাম, এটা সিজিএস এককে, আর 22,68,000 জুল পার কেজি, এটা হচ্ছে এস একক। এগুলো আপনারা জানেন অবশ্যই, এগুলো আপনারা সবই জানেন। ওকে, সো মোটা দাগে ভাই আমরা ডেল কিউ এর দুইটা সূত্র পেলাম, বা ডেল কিউ আমরা দুই জায়গায় দেখতে পেলাম। একটা কখন ভাই? সুপ্ততাপ নির্ণয় করার সময়, আর একটা হচ্ছে আপেক্ষিক তাপ নির্ণয় করার সময়। আপেক্ষিক তাপের সূত্র কি ছিল ভাই? এস সমান ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। আর সুপ্ততাপের সূত্র কি ছিল ভাই? এল সমান ডেল কিউ ডিভাইডেড বাই এম, তাই না? এল সমান ডেল কিউ বাই এম। সো এইখান থেকে একটা ডেল কিউ সূত্র পাবো, ডেল কিউ সমান এম এস ডেল টি। আর এখান থেকে ডেল কিউ সমান এম ইন্টু এল। সেই যেখানে লেখা আছে এস সমান ডেল কিউ বাই এম ডেল টি, সো ডেল কিউ সমান এম এস ডেল টি, আর এখানে ডেল কিউ সমান পাবো এম ইন্টু এল। বুঝতে পারলাম সব কিছু? সো আপেক্ষিক তাপ আর সুপ্ততাপকে একসাথে মিলানোর চেষ্টা করলাম আর সব কিছু কি ক্লিয়ার? এবার আমরা ম্যাথমেটিক্যাল অংশে চলে যাবো। এতক্ষণ সব থিওরি পড়েছিলাম, সব কিছু কি ক্লিয়ার হলো ভাই? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। আচ্ছা আসেন এবার আমরা আপেক্ষিক তাপ আর সুপ্ততাপকে অ্যাট এ গ্লেন্স খুব দ্রুত আমরা একটু পড়ে ফেলি। আসেন, সো একটু রিভিশন দিচ্ছি। আপেক্ষিক তাপ এস এবং সুপ্ততাপ এল কে একটু রিভিশন দিচ্ছি। সুপ্ততাপের সংজ্ঞা কি ছিল? অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ দরকার। সুপ্ততাপের সময় কি তাপমাত্রায় কোনো পরিবর্তন হতো ভাই? উত্তর হচ্ছে না, না, হইতো না। সুপ্ততাপের সময় হতো না। আর আপেক্ষিক তাপের সংজ্ঞা কি ছিল ভাই? তাপমাত্রার পরিবর্তনের জন্য যে তাপ দরকার। এই সময় কি অবস্থার কোনো পরিবর্তন হতো? উত্তর হচ্ছে না। না ভাইয়া। সো দুইটা আলাদা আলাদা কেস। আসেন একসাথে কম্বাইন করে আমরা যখন ম্যাথ সলভ করবো তখন এগুলো একটু দেখার চেষ্টা করি। সো ধরেন ভাই আপনার কাছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আইস আছে। এটাকে যদি আপনি হিট দেন, এটা বাড়তে বাড়তে সর্বোচ্চ কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আইসে পরিণত হবে, তাই না ভাই? আরও যদি হিট দেন, এটা বাড়তে বাড়তে কত হতে পারে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওয়াটারে পরিণত হতে পারে, এরকম ঘটনা। আরও যদি হিট দেন তাহলে এটা বাড়তে বাড়তে সর্বোচ্চ কি হতে পারে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওয়াটারে পরিণত হতে পারে, এরকমই তো। আরও যদি হিট দেন
তাহলে এটা 100°C তাপমাত্রার স্টিমে পরিণত হতে পারে বা বাষ্প। হুম। আরও যদি হিট দেন এরপর বাষ্পের তাপমাত্রা বাড়বে। সো আমি এইটুকুর মধ্যে একটু আলোচনা করে দিই। দেখেন দেখেন ভাই, -5°C 0°C তাপমাত্রা পরিবর্তন হলো, কিন্তু অবস্থা কি আনচেঞ্জ না ভাই? আইস থেকে আইসি আছে। তাহলে এই জায়গায় কোন তাপ ইউজ হবে ভাই? আপেক্ষিক তাপ ডেফিনেটলি। সো এই জায়গায় আমরা ইউজ করবো হচ্ছে, যদি আমরা -5°C তাপমাত্রার আইস থেকে 0°C তাপমাত্রা আইস যেতে চাই, তাহলে এখানে ইউজ করবো আপেক্ষিক তাপ। কার আপেক্ষিক তাপ ভাই বলেন তো? আইসের আপেক্ষিক তাপ। বুঝতে পারলাম? আচ্ছা, সেইমভাবে দেখেন, আপনি যদি 0°C তাপমাত্রা আইসকে 0°C তাপমাত্রা ওয়াটারে পরিণত করেন, তাহলে দেখেন ভাই তাপমাত্রার পরিবর্তন হয়নি, কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। তাপমাত্রা পরিবর্তন হয় না, কিন্তু অবস্থার পরিবর্তন হয়। এটা কি? সুপ্ত তাপ। সত্যতা। তো এই জায়গায় আপনাকে যদি হিট বের করা লাগে, যে কতটুকু হিট দেওয়া লাগলো অথবা কতটুকু হিট বর্জন করা লাগলো উল্টা পথে আসতে গেলে, তাহলে আপনাকে ডেফিনেটলি এখানে গলনের সুপ্ত তাপ ইউজ করা লাগবে, এলএফ। আচ্ছা, একইভাবে ওয়াটার থেকে ওয়াটারে গেলেন, কিন্তু 0°C থেকে 100°C গেলেন। সো তাপমাত্রা বাড়লো, কিন্তু অবস্থা পরিবর্তন হয়নি। সো এখানে পানির আপেক্ষিক তাপ ইউজ করবেন, SW। বোঝা গেল? এরপর ওয়াটার থেকে স্টিমে গেলেন, তাপমাত্রা পরিবর্তন হয়নি, অবস্থা পরিবর্তন হয়েছে। সো ইউজ করবেন হচ্ছে ভ্যাপোরাইজেশন। হিট যদি বের করতে চান তাহলে লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন ইউজ করবেন। এরপরে যদি আরো কিছু করতে বলে, যে 120°C তাপমাত্রা বাষ্পে পরিণত করতে পারে, তাহলে কি করবেন ভাই? ওই আবার এই জায়গায় যদি কতটুকু হিট দরকার হয়েছে সেখানে ইউজ করবেন কি? আপেক্ষিক তাপ। কার আপেক্ষিক তাপ? স্টিমের আপেক্ষিক তাপ। বুঝতে পারলাম? আর স্টিম আর আইসের আপেক্ষিক তাপ কিন্তু পানির আপেক্ষিক তাপের অর্ধেক। মনে আছে তো? জি ভাইয়া। আচ্ছা, এবার আসেন, আমরা রেডি। এবার কিছু কোয়েশ্চেন সলভ করবো। আসেন। সো আইইউটিতে 1819 সালে আইইউটি, ইসলামিক ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এখানে প্রশ্ন এসেছিল। দেখি এটা পারেন কিনা। এটা আপনারা করবেন, আমি এখন একটু রেস্ট করবো। এটা আপনারা সলভ করেন, পড়ুন আর ট্রাই করুন সলভ করার। কি বলেছে ভাই? আমাদের আজকে পর্যন্ত, কালকের ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে এটা হচ্ছে 9 নং কোয়েশ্চেন। আইস which has a temperature of 0°C, okay, is added to 500 gram of water that has a temperature of 100°C. পানিটা অনেক গরম আর বরফটা হচ্ছে 0°C. Ice is continually added to the system until it has all melted and no more ice will melt. মানে আর কোনো আইস মেল্ট হবে না। সো ব্যাপারটা বুঝেন, আইসকে যুক্ত করেছেন ভাই ওয়াটারে। ইংলিশ ইচ্ছা করে সবকিছু দেখাচ্ছি, কারণ আইইউটিতে কিন্তু ইংলিশ কোয়েশ্চেন হবে। সো আর অনেক সময় কোয়েশ্চেন, বাংলা কোয়েশ্চেন দেখে আপনারা কিছু বুঝবেন না, ইংলিশ পার্টটুকু দেখলে সব বুঝে যাবেন। সো সব কিছু আমাদের একসাথে প্রস্তুত নেওয়া লাগবে। সো দেখেন ভাই, আইস কন্টিনিউয়াসলি ওয়াটারকে মেল্ট করবে। আইসকে কন্টিনিউয়াসলি আপনি ওয়াটারের সাথে যুক্ত করছেন, সো ওয়াটারের টেম্পারেচার কিন্তু কন্টিনিউয়াসলি কমতে থাকবে, তাই না? ওয়াটারের টেম্পারেচার কন্টিনিউয়াসলি কমতে থাকবে, কারণ আইসকে আপনি যুক্ত করতেই আছেন। এবং আইসের টেম্পারেচার কত? 0°C। আইসকে কন্টিনিউয়াসলি মেল্ট করতেছেন, ওয়াটারের টেম্পারেচার কমতেছে। সো একটা সময় গিয়ে অল আইস মেল্টেড অ্যান্ড নো মোর আইস উইল মেল্ট। তার মানে সমস্ত আইস গলে গিয়েছে, আর কোনো আইস মেল্ট হবে না। আর কোনো আইস মেল্ট হবে না মানে কি বলেন? এদের মিশ্রণের তাপমাত্রা কত তাপমাত্রায় পরিণত হয়েছে? ডেফিনেটলি 0°C। হ্যাঁ, কারণ 0°C তাপমাত্রা মানে কি আর আইস মেল্ট হবে না? সো হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য ওয়াটার ইন দ্য সিস্টেম? সো এটার উত্তর হবে 0°C। বুঝেছি? হ্যাঁ ভাই। সবাই বুঝেছেন? বলুন, সবাই কথাবার্তা বলুন ভাই। ভাইয়া এখানে তো তাপমাত্রা বাড়তেও পারতো না, বড় হইতে পারতো না। তাপমাত্রা বাড়তে পারতো না, এই প্রশ্নটার ক্ষেত্রে বলুন। এই প্রশ্নটা পড়ে তারপর বলুন, এই প্রশ্নটা অনুযায়ী যে কোনো প্রশ্ন করুন। বলুন, কি বলেন ভাইয়া? বুঝছি ভাইয়া। না, প্রশ্ন থাকলে করতে পারে, কিন্তু আমি একটু পর অবশ্য একটু হায়ার জিনিসপত্র দেখাবো, যে আইসের সাথে ওই অনেক তাপমাত্রা ওয়াটার মিশ্রণ করবো। ধরেন অনেক কম তাপমাত্রা আইসের সাথে অনেক বেশি তাপমাত্রা ওয়াটার মিশ্রণ করবো, মিশ্রণ করে দেখবো কি পরিণত হয় না পরিণত হয়। তো আপনার যদি কোনো প্রশ্ন থেকেও থাকে তখন নিশ্চয়ই এগুলো থাকবে না। তো প্রশ্ন এখন থাকলে করতে পারেন, নাহলে একটু পরে উত্তর পেয়ে যাবেন নিজে নিজে, সমস্যা নেই। আছে কোনো প্রশ্ন? বুঝছি ভাইয়া। ওকে, আসেন পরবর্তী কোয়েশ্চেন দেখেন। বুটেক্সে 1516 সালে আসা কোয়েশ্চেন, এটা আপনারা উত্তর দিন। 1 কেজি বরফের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপ কত হবে? 2100 জুল। এটা কিন্তু ভাই ডিরেক্টলি উত্তর, কারণ আমরা বরফের, আইসের অথবা স্টিমের
আপেক্ষিক তাপ জানি, সেটা কি 2100 জুল পার কেজি পার কেলভিন, তাই না? 1 কেজি আইস অথবা 1 কেজি স্টিমের 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে 2100 জুল দরকার। এটাই তো সংজ্ঞা ছিল। সো সংজ্ঞা পড়া এই জন্যই দরকার, বুঝতে পারলাম? ওকে, পরবর্তী কোয়েশ্চেন দেখেন। রুয়েটে এসেছিল 14-15 সালে, রুয়েটে এসেছিল 13-14 সালে এবং কুয়েটে এসেছিল 13-14 সালে। খুবই সহজ কোয়েশ্চেন, কয়েক লাইনে অ্যান্সার। দেখুন কি বলেছে ভাই, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে? বরফ গলনের সুপ্ত তাপ 3.36 × 10⁵ জুল পার কেজি, আর পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন দেওয়া আছে। সো খুবই সোজা ভাই, দেখেন আমি সহজভাবে দেখাচ্ছি, পরে শর্টে আপনারা আরও করতে পারবেন। আপনার কাছে হচ্ছে আইস, যার টেম্পারেচার কত 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 1 কেজি বরফকে, এইটাকে যদি আপনি হিট দিতে থাকেন তাহলে ভাই সর্বোচ্চ কি হতে পারে? ওয়াটারে পরিণত হতে পারে। কত তাপমাত্রা? 0 ডিগ্রি সেলসিয়াস। আরও যদি হিট দেন তাহলে ডেফিনেটলি তাপমাত্রা বাড়তে বাড়তে ওয়াটারেই থাকবে, কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, তাই না? এই হচ্ছে ঘটনা। সো ব্যাপারটা বুঝেন, আমরা খুব ভালো মতো জানি এইখান থেকে এতটুকুর ক্ষেত্রে অবশ্যই গলনের সুপ্ত তাপ ইউজ হবে, এখান থেকে এতটুকুর ক্ষেত্রে আপেক্ষিক তাপ ইউজ হবে, ঠিক না? সো ধরে নিচ্ছি বরফ থেকে পানিতে পরিণত করতে তাপ দরকার হইল ΔQ1, আর পানি থেকে পানিতে পরিণত করতে 0 থেকে এইটুকু পরিণত করতে তাপ প্রয়োজন হলো ΔQ2। তাহলে বলেছে কত মোট কতটুকু তাপের প্রয়োজন হবে? তাহলে ΔQ নেট সমান কত হবে ভাই? ΔQ1 প্লাস ΔQ2, বলা যায় না? জি ভাইয়া। বলা যায়। আসেন এখন ΔQ1 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি m × LF, আর ΔQ2 কে যদি ভেঙে লিখি তাহলে m s ΔT লেখা যায়, কোনো অসুবিধা নেই। সো আমরা m যদি কমন নেই তাহলে আসে হচ্ছে LF প্লাস s ΔT, আর মান বসিয়ে দিবেন জাস্ট। m এর মান আপনি জানেন 1 কেজি বরফ, সো ওইটাই তো আলটিমেটলি পানিতে পরিণত হচ্ছে। সো m এর মান 1 কেজি 1, LF এর মান কত 3.36 × 10⁵ প্লাস 4200, আর তাপমাত্রা পরিবর্তন কত 0 থেকে 100, তাহলে 100। সেটা যোগ বিয়োগ গুণ ভাগ করলে মান চলে আসে। কত আসে বলুন? বি আসবে ভাইয়া। অপশন বি 75.4। 75.6 হওয়ার কথা, কিন্তু এখানে 4 দিয়ে দিছে। ওকে, সমস্যা নেই, বুঝেছি সব কিছু ভাই। জি ভাইয়া বুঝছি। ওকে, 75.6ই আসার কথা, এটা সমস্যা নেই। এটা যেহেতু ক্লোজেস্ট আনসার এটাই আমরা দিয়ে দিব। তো এই হচ্ছে বিষয়, একদম সহজ। বাট এবার আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকটাতে চলে আসলাম ভাই, সেটা হচ্ছে ল অফ ক্যালোরিমেট্রি। সো আপনারা যদি একদম পুরোদমে প্রস্তুত থাকেন আর যদি ধৈর্য থাকে আপনাদের, তাহলে এটা আমি পড়াতে পারি। এটা পড়াতে ম্যাক্সিমাম আধা ঘন্টা 40 মিনিট লাগতে পারে, বাট এই টপিকটাই আজকে সবচেয়ে মজা। এতক্ষণ যা পড়িয়েছি সব ছিল ভাই একটু মুরগি টাইপের পড়াশোনা, একটু সহজ। এগুলো সবই আপনারা পারতেন, রিভিশন হয়েছে বেশি। সো যদি পারমিশন দেন তাহলে এটা পড়াতে পারি, এটা খুবই মজা হবেন এটা পড়তে। এখানে বেশ কিছু কোয়েশ্চেন রেখেছি, আপনাদেরকে একটু দেখিয়ে আনি। যেমন বুয়েট 16-17 কোয়েশ্চেন রেখেছি, তারপর রেখেছি হচ্ছে যেই মেইন 2020-এর কোয়েশ্চেন, এটা খুবই অসাধারণ একটা কোয়েশ্চেন। তারপর কোয়েশ্চেন রেখেছি হচ্ছে এই কোয়েশ্চেনটা রেখেছি, তারপর কোয়েশ্চেন রেখেছি হচ্ছে IIT 2003-এর কোয়েশ্চেন, এখানে বরফের সাথে পানি মিশালে কি হবে না হবে এই জিনিসটা। এবং ফাইনালি বুয়েটের একটা সহজ কোয়েশ্চেন আছে, 20-21-এ আসে এই কোয়েশ্চেনগুলো। সো যদি চান তাহলে এটা দেখাই দিতে পারি, খুবই মজা হবে। জাস্ট আধা ঘন্টা 40 মিনিট লাগবে। বলুন, চাচ্ছেন তো? দেখা আছি। জি ভাইয়া। জি ভাইয়া দেখা। আচ্ছা, তাহলে তো এখন আসেন, তাহলে আর কোনো কথাই নেই, আমরা ডিরেক্টলি এখন চলে যাব ভাই ল অফ ক্যালোরিমেট্রিতে। আসেন, ল অফ ক্যালোরিমেট্রি। ওকে, সো ল অফ ক্যালোরিমেট্রি হচ্ছে ভাই, আমরা মেইনলি এইখানে যে জিনিসটা পড়বো, একটা পাত্র নিব, পাত্রে দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রার বস্তু মিলাবো এবং ফাইনালি বের করবো মিশ্রণের তাপমাত্রা কত। খুবই সহজ জিনিস। দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তু মিলিয়ে এখানে কীভাবে ল অফ ক্যালোরিমেট্রি মেনটেন হয়, কীভাবে হিট আদান প্রদান হয়, হিট কি বাইরে যাচ্ছে কি না, সংরক্ষিত থাকতেছে কি না হিটটা, এটা নিয়ে কথা বলবো। এটাই হচ্ছে ল অফ ক্যালোরিমেট্রি। সো আসেন শুরু করি। ধরেন ভাই একটা পাত্র নিয়েছি, সেই পাত্রে দুই রকম আমরা লিকুইড নিলাম, লিকুইড 1 আর লিকুইড 2। আগে কোনো লিকুইড ছিল না, ওকে, এটা অ্যানিমেশন একটু ঝামেলা হয়েছে। লিকুইড 1 আর লিকুইড 2 মিলানোর পর হচ্ছে এই ব্লু কালারের লিকুইডটা পরিণত হলো, ঠিক আছে? সো ইনিশিয়ালি ধরে নিচ্ছি লিকুইড 1 এর ভর হচ্ছে m1, লিকুইড 1 এর আপেক্ষিক তাপ S1, আর লিকুইড 1 এর মানে আদি তাপমাত্রা হচ্ছে T1। এটা ইনিশিয়ালি আদি। আর লিকুইড 2 এর হচ্ছে ভর m2, আপেক্ষিক তাপ S2, তাপমাত্রা T2।
দুইটা আলাদা আলাদা লিকুইড, কমপ্লিটলি আলাদা লিকুইড। একটা পানি আর একটা তেল হইতে পারে, যদিও এটা মিশ্রণ হবে না তখন। ধরেন দুইটা আলাদা আলাদা লিকুইড, ঠিক আছে? একটা আপেক্ষিক তাপ একরকম আর একটা আপেক্ষিক তাপ আরেক রকম। এখান থেকে বুঝলাম দুইটা আলাদা আলাদা লিকুইড। আমরা যদি মিশ্রণ করি, এবং মিশ্রণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এই যে পাত্রটা যে আছে এই পাত্রের ওয়ালটা হচ্ছে ভাই অ্যাডিয়াবেটিক। এখন আপনারা এই ওয়ার্ডটা প্রথম শুনতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনারা জাস্ট একটু মনে রাখবেন অ্যাডিয়াবেটিকের বাংলা হচ্ছে রুদ্ধতাপীয়। অ্যাডিয়াবেটিক ওয়াল, এই পাত্রের ওয়ালটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিকের বাংলা হচ্ছে রুদ্ধতাপীয়। আরও যদি সহজভাবে বুঝাই তাহলে হচ্ছে ভাই তাপ অপরিবাহী। তাপ অপরিবাহী। ওকে, জাস্ট এই কয়েকটা ওয়ার্ডের সাথে আমি একটু আপনাদেরকে পরিচিত করালাম। সো দুইটা লিকুইডকে এমন একটা পাত্রে মিশালাম, পাত্রে মিশিয়ে ধরে নিচ্ছে আমি পাত্রের ঢাকনা লাগিয়ে দিলাম, ঠিক আছে? এবং এটা এমন একটা লিকুইড, এমন একটা ফ্লাস্ক, যে ফ্লাস্কের ওয়ালগুলো অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিকের বাংলা হচ্ছে রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় বাংলা হচ্ছে তাপ অপরিবাহী। অর্থাৎ ভিতর থেকে বাহিরে কোনো তাপ যাবে না, বাইরে থেকে ভিতরে কোনো তাপ আসবে না। বুঝতে পারলাম বিষয়টা? ওকে। এবং আরেকটা জিনিস বলে নিচ্ছি আমি আপনাদেরকে, যে ইনিশিয়ালি যে তাপমাত্রাগুলো আছে, প্রথম লিকুইডের তাপমাত্রাটা দ্বিতীয় লিকুইডের তাপমাত্রা থেকে বেশি। মানে এইটা হচ্ছে ভাই গরম লিকুইড, আর এইটা হচ্ছে ভাই ঠান্ডা লিকুইড। এটাই হচ্ছে মোট কথা, একটা গরম আর একটা ঠান্ডা। যদি আমরা মিশ্রণ করি তাহলে কি ঘটনা ঘটবে বলুন? কি ঘটনা ঘটবে? একটা গরম লিকুইড আর একটা ঠান্ডা লিকুইড যদি আমরা মিশাই তাহলে কি ঘটনা ঘটবে? যেহেতু বাইরে কোনো হিট যাওয়ার কোনো ওয়ে নাই, তাহলে ডেফিনেটলি যে প্রথম লিকুইডটা যে গরম এই হিট ছাড়বে, আর যে ঠান্ডা দ্বিতীয় লিকুইডটা এই কি হিট গ্রহণ করবে না ভাই? গ্রহণ করবে। এরকমই তো ঘটনা, কারণ দুইজন কন্ট্যাক্টে আসতেছে, সো হিট আদান প্রদান হবে। একজন যতটুকু ছাড়বে আরেকজন ততটুকুই গ্রহণ করবে, এরকমই তো ঘটনা। সো বাইরে হিট যাওয়ার কোনো রাস্তা নেই, তার মানে একজন যতটুকু ছাড়তেছে আরেকজন ততটুকু গ্রহণ করতেছে, কোনো হিটের লস হইলো না। সেখানে আমরা একটা জিনিস বলতে পারি না, শক্তি সংরক্ষণশীল হলো, কারণ শক্তির কোনো লস হলো না। বুঝতে পারলাম? এই হচ্ছে বিষয়। তো এই একটা জিনিসকে আমরা দুইটা প্রসিজারে শিখবো। প্রথম প্রসিজার যেটা সবাই করে, আর দ্বিতীয় প্রসিজার যেটা আমরা করব। প্রথম প্রসিজারটা কি ভাই দেখাই আসেন। প্রথম প্রসিজারটা হচ্ছে এরকম, দেখেন, ডেল কিউ মানে তাপের প্রদান, তাপ আদান প্রদান, ডেল কিউ অফ এক নাম্বার লিকুইড। এক নাম্বার লিকুইড তাপকে গ্রহণ করেছে নাকি বর্জন করেছে বলুন? মিশ্রণের পর এক নাম্বার লিকুইড তাপকে গ্রহণ করবে নাকি বর্জন করবে? বর্জন। ডেফিনেটলি বর্জন করবে। সো এক নাম্বার লিকুইড যতটুকু তাপ বর্জন করবে, দুই নাম্বার লিকুইড ডেল কিউ মানে হিটের আদান প্রদান অফ দুই নাম্বার লিকুইড ততটুকুই কি হিট গ্রহণ করবে না ভাই? বলা যায়? ওকে, আচ্ছা, এবার আসেন আমরা একটু কাজগুলো করি। সো ডেল কিউ এর জায়গায় আমরা লিখতে পারি এম এস ডেল টি। যেহেতু এটা প্রথম লিকুইডের কথা বলা আছে তাহলে M1 S1, আর এখানে লিখতে পারি এম এস ডেল টি, যেহেতু দ্বিতীয় লিকুইডের কথা বলা আছে M2 S2। বলা যায়? এখন দেখেন আরেকটু দেখেন, M1 S1 ডেল টির জায়গায় কি লিখতে পারি ভাই? তাপমাত্রা পরিবর্তন। সো আমি ধরে নিচ্ছি ফাইনাল টেম্পারেচার হচ্ছে ভাই টি, ফাইনাল টেম্পারেচার হচ্ছে টি। তাহলে দেখেন প্রথম লিকুইডটা যেহেতু হিট বর্জন করেছে, তাহলে ওর যে আদি তাপমাত্রাটা যে আছে ভাই T1 এর মানটা ডেফিনেটলি ফাইনাল টেম্পারেচার, মিশ্রণের ফাইনাল টেম্পারেচারের থেকে বড় হবে না? ডেফিনেটলি হ্যাঁ বড় হবে। সো ওটাই লিখবো এখানে, দেখেন। সো আমরা এখানে লিখবো হচ্ছে T1 মাইনাস টি, T1 মাইনাস টি, কারণ আদি তাপমাত্রাটা পরের তাপমাত্রা থেকে বড়। আর এখানে লিখাই আছে হিট বর্জন, তো বর্জন বোঝাতে আগের তাপমাত্রা থেকে পরের তাপমাত্রা বিয়োগ করেছি। বুঝতে পারলাম? এবার এখানে আসেন M2 S2 ডেল টি মানে দ্বিতীয় লিকুইডের তাপমাত্রা পরিবর্তন। সো দ্বিতীয় লিকুইডের আদি তাপমাত্রা কত? T2, পরবর্তী তাপমাত্রা কত? T। দ্বিতীয় লিকুইড হিট কি গ্রহণ করেছে না ভাই? তাহলে এই যে ফাইনাল টেম্পারেচার যেটা আছে T এর মানটা ডেফিনেটলি T2 এর থেকে বড় হবে। দ্বিতীয় লিকুইডটা উষ্ণ হয়ে যাবে, প্রথম লিকুইডটা ঠান্ডা হবে, ঠান্ডা হতে থাকবে, আর এই তুলনামূলক উষ্ণ হতে থাকবে। সো আমরা এখানে যখন দ্বিতীয় লিকুইডকে হিট গ্রহণ লিখেছি, তখন আমরা এখানে লিখবো T মাইনাস T2। বুঝলাম? ক্লিয়ার হয়েছেন সবকিছু? দুই দিকেই পজিটিভ মেইনটেইন করতে বড় থেকে ছোট মানটা বিয়োগ দিয়েছি। এতটুকু বুঝলাম না ভাই? আচ্ছা, এখন দেখেন, যখন আপনি T মাইনাস T2 লিখেছেন, যখন আপনি T মাইনাস T2 লিখেছেন তখন আপনি বুঝেছেন হিট গ্রহণ হয়েছে বা গৃহীত হয়েছে। আর যখন T1 মাইনাস টি লিখেছেন, মানে আদি তাপমাত্রা থেকে মিশ্রণের তাপমাত্রা বিয়োগ করছেন, তখন আপনি বুঝেছেন হিট বর্জন হয়েছে। সো এই ঘটনাটাকে এবার আমরা একটা ভিন্ন আঙ্গিক থেকে দেখার চেষ্টা করে আসি।
সো প্রথম লিকুইড হিট লস করেছে, দ্বিতীয় লিকুইড হিট গেইন করেছে। ফাইনালি আমরা কি পেয়েছিলাম ভাই, ওটা আবার একটু লিখে ফেলি। M1S1 T1 মাইনাস টি, আর এই পাশে পেয়েছিলাম কত, M2S2 T মাইনাস T2, এরকম না? এই যেখানকার শেষ লাইনটা ওখানে লিখেছি, বুঝেছি? হ্যাঁ ভাই। এবার দেখেন এই টার্মটাকে যদি ওপাশে নিয়ে যাই, এই টার্মটাকে যদি ওপাশে নিয়ে যাই, তাহলে কি লেখা যাবে ভাই? দেখেন লেখা যাবে হচ্ছে M2S2 T মাইনাস T2 মাইনাস, এই টার্মটাকে ওপাশে লিখে সবগুলোকে এই পাশে লিখেছি, মাইনাস M1S1 T1 মাইনাস T ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বুঝলাম? বলুন। হ্যাঁ। এটাকে জাস্ট ওপাশে নিয়েছি, তারপর রিঅ্যারেঞ্জ করেছি পুরোটাকে। ওকে, এবার দেখেন ভাই M2S2 T মাইনাস T2, আর মাইনাসকে ভিতরে গুণ করে দেন, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, M1S1 T মাইনাস T1 ইজ ইকুয়াল টু 0। দেখেন ভাই লাইনগুলো কি বুঝেছেন? বলুন সবাই, হ্যাঁ, বুঝছি ভাই। বুঝতে কি পারছি? আচ্ছা, এবার দেখেন ভাই একটা জিনিস বুঝবেন, আমরা যখন T মাইনাস T2 লিখেছিলাম তখন বলেছিলাম কি দ্বিতীয় লিকুইড হিট গ্রহণ করেছে, এরকম না ঘটনা? এখানেও দেখেন T মাইনাস T2 আছে, দ্যাট মিনস এইটুকু বলতে কি বুঝাবে ভাই, দ্বিতীয় লিকুইড কতটুকু হিট গ্রহণ করলো, ঠিক না? হ্যাঁ। আবার দেখেন এখানে প্রথম লিকুইডের ক্ষেত্রে লেখা আছে কি T মাইনাস T1, T মাইনাস T1, তাহলে এই যে এতটুকু বলতে কি বোঝায় ভাই, প্রথম লিকুইড কতটুকু হিট গ্রহণ করলো। বুঝলেন বিষয়টা? আরেকবার বলি, দেখেন দ্বিতীয় লিকুইড যখন হিট গ্রহণ করেছিল তখন আমরা এর রাশিটা লিখতে গিয়ে দেখলাম M2S2 T মাইনাস T2। সো যখন T মাইনাস T2 অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা থেকে আদি তাপমাত্রা বিয়োগ করেন, দ্যাট মিনস যে বিয়োগ মানে যেই লিকুইডের ক্ষেত্রে এটা লিখবেন সেই লিকুইডটি হিট গ্রহণ করেছিল বলেই আপনি T মাইনাস T2 লিখতে পেরেছেন। সো এখানে একই জিনিসই আসলো, কিন্তু আমরা রিঅ্যারেঞ্জ করে দেখলাম M1S1 T মাইনাস T1 লেখা যায়। সো M1S1 T মাইনাস T1 বলতে তাহলে কি বোঝাবে ভাই, প্রথম লিকুইডও নিশ্চয়ই হিট গ্রহণ করেছিল, এরকম না ঘটনাটা? বুঝতে কি পারছেন ভাই? না বুঝতে জানাবেন সবাই। হিট গ্রহণের সমষ্টি শূন্য। এক্স্যাক্টলি। সো আমরা লিখতে পারি যে প্রথম লিকুইড এইটুকু বলতে আমরা বুঝাবো দ্বিতীয় লিকুইড কতটুকু হিট গ্রহণ করলো, আর এইটুকু বলতে বুঝাবো প্রথম লিকুইড 1 নাম্বার লিকুইড ডেল কিউ অফ 1 কতটুকু হিট গ্রহণ করলো, এইটা হচ্ছে 0। সো এখন আপনারা বলতে পারেন ভাই দুজনে হিট গ্রহণ করলে এটা আবার কেমন কথা? সো একটা জিনিস দেখেন ভাই, একজন হিট গ্রহণ করেছে আরেকজন হিট গ্রহণ করেছে, যোগফল 0। দ্যাট মিনস একজন যতটুকু পজিটিভলি হিট গ্রহণ করেছে আরেকজন নেগেটিভলি হিট গ্রহণ করেছে, যার ফলে যোগফল 0 হয়েছে। কারণ আপনি তো কখনো দুইটা জিনিসের যোগফল তখনই 0 করতে পারেন যখন এক্স এর সাথে আপনি মাইনাস এক্স যোগ করতে পারেন, তখনই তো যোগফল 0 হয়। 5 এর সাথে -5 যখন যোগ করবো তখনই যোগফল 0। দ্যাট মিনস এইটা এবং এইটার মানটা সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, এই জন্য যোগফলটা 0। আমি কেন করাচ্ছি আমি একটু বুঝাচ্ছি আপনাদেরকে। সো আমরা লিখতে পারি, একটা জিনিস লিখতে পারি যে নেট হিট ট্রান্সফার ডেল কিউ টোটাল হিট গ্রহণ এই মানটা হবে 0 সমান, টোটাল হিট গ্রহণ এই মানটা হবে 0 সমান। কেন এটা লিকুইড করলাম ভাই, এটা একটু পরে বুঝবেন, আপাতত জাস্ট একটু মনে রাখেন। এটা একটু কঠিন লাগতে পারে বাট একটু মনে রাখবেন, এটা দ্বারা আমরা অনেক কমপ্লেক্স কোয়েশ্চেন সলভ করতে পারবো। দেখেন পুরো প্রসিজারটা বুঝেছেন কিনা, না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারেন সবাই। এনায়েত কথা বল। বুঝছি ভাইয়া। এনায়েত বুঝেছেন? বুঝেছি। ওকে, জি। খুবই ভালো জিনিস। এখন কেন করলাম এটা আমি একটু পরে উত্তর দিব। ওকে, আপাতত কিছু কোয়েশ্চেন সলভ করি। আসেন বুয়েট 16-17 সালের একটা কোয়েশ্চেন সলভ করি। বুয়েট 16-17 সালের খুবই সহজ কোয়েশ্চেন। আসেন কয়েকটা কোয়েশ্চেন সলভ করবো, তারপর অ্যাডভান্স কিছু কোয়েশ্চেন দেখব। কি বলেছে ভাই, 10 গ্রাম ওজনের একটি লোহার পেরেককে কিছুক্ষণ একটি বার্নার শিখায় উত্তপ্ত করা হলো। ঠিক আছে, একটি লোহার পেরেককে 10 গ্রাম ওজনের, ওকে, সেটা লোহার পেরেকের ওজন বা ভর আর কি, M1 বার্নার শিখায় উত্তপ্ত করা হলো, তার মানে এটাকে গরম করা হয়েছে। উত্তপ্ত পেরেকটিকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে ডুবানো হলো। ওকে, পানিটা হচ্ছে 100 গ্রাম পানি আর 10 ডিগ্রি সেলসিয়াস। এতে পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 20 ডিগ্রি সেলসিয়াস হলো। ওকে, সো একটা কমন সেন্স বলেন ভাই, একটা লোহার পেরেক আছে যেটাকে গরম করেছেন, সেটাকে পানিতে ডুবিয়ে দিলেন, অনেকক্ষণ রেখে দিলেন, ফাইনালি পানির টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস হলো। দ্যাট মিনস লোহার পেরেকেরও ফাইনাল টেম্পারেচার কত? 20 ডিগ্রি সেলসিয়াস। কারণ পানির টেম্পারেচার ফাইনালি কখন একটা জিনিস পাবেন, যখন একজন তাপ হারাতে হারাতে এই জায়গায় আসবে, আরেকজন তাপ গ্রহণ করতে করতে এই জায়গায় আসবে। বুঝতে পারলাম?
সো দুইজনেরই ফাইনাল টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, পানিতে ডুবানোর পূর্বে পেরেকের তাপমাত্রা নির্ণয় করো। লোহার পেরেকের আপেক্ষিক তাপ হচ্ছে 0.11 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। সো এই যে দেখেন এই জন্য শিখেছিলাম তখন 0.11 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস দেওয়া। কিলো ক্যালোরি বলতে যা বোঝায়, কিলো ক্যালোরি পার কেজি বলতে যা বোঝায়, ক্যালোরি পার গ্রাম বলতেও কিন্তু একই জিনিস বোঝায়। প্রশ্নটা কি বুঝেছি ভাই? বুঝছি। ওকে, এবার আসেন। সো মোট কথা হচ্ছে ভাই, প্রথম যে জিনিসটা পেরেক, আমরা যদি বলি পেরেক, দেখেন ডেল কিউ অফ পেরেক ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ডেল কিউ অফ পানি, তাই না? একজন যতটুকু হিট হারাবে, একজন ততটুকু হিট গ্রহণ করবে। এখন পেরেক কি করবে বলুন ভাই? হিট গ্রহণ করবে নাকি বর্জন করবে? বর্জন। পানি কি করবে ভাই? হিট গ্রহণ করবে নাকি বর্জন করবে? গ্রহণ। এরকমই তো ঘটনা, তাই না? কারণ পেরেকটা ইনিশিয়ালি অনেক উষ্ণ করা হয়েছে, পানিতে রাখা হয়েছে, ফলে পানির তাপমাত্রা 10 থেকে হলো 20, তার মানে পানি কি হিট গ্রহণ করেছে না? বুঝেছি? ওকে, তাহলে আসেন আমরা এই যে পেরেকের ক্ষেত্রে লিখতে পারি M1 S1 ডেল টি, পানির ক্ষেত্রে লিখতে পারি M2 S2 ডেল টি। ঠিক আছে, এটা পেরেকের তাপমাত্রা পরিবর্তন, এটা পানির তাপমাত্রা পরিবর্তন। আসেন কাজ শেষ মোটামুটি। এখন জাস্ট মানগুলো বসাবো। পেরেকের ভর কত ভাই? 10, ঠিক না? এবার দেখেন পেরেকের আপেক্ষিক তাপ কত? 0.11 0.11 কেজি পার কিলো ক্যালোরি থেকে কে বাদ দেন, তাহলে 0.11 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস লিখাই যায়, কোনো অসুবিধা নেই। আর এটা তো 10 গ্রাম ছিল, সো গ্রাম গ্রাম কাটা ইনটু, দেখেন পানির পেরেকের তাপমাত্রা পরিবর্তন কত? পেরেকের ইনিশিয়াল টেম্পারেচার ধরে নিচ্ছি থেটা, ফাইনাল টেম্পারেচার কত বলেন তো ভাই? 20 না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো না ভাই পেরেকের তাপমাত্রা পরিবর্তন কত লিখবো? থেটা মাইনাস 20 লিখতে পারবো? কারণ ইনিশিয়াল টেম্পারেচারটা বেশি ছিল, পেরেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। বুঝতে কি পারলাম ভাই নাকি পারি নাই জানাবেন? ওকে, ইজ ইকুয়াল টু M2 ভ্যালুটা কত? পানির ভর কত? 100 গ্রাম। আর তাহলে পানির আপেক্ষিক তাপটাও আমরা সিজেস এককে লিখলাম, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস ইন্টু পানির তাপমাত্রা পরিবর্তন কত ভাই? 20 থেকে 10, দ্যাট মিনস হচ্ছে 10। ক্লিয়ার হলো? জি ভাই। জাস্ট এখানে দেখেন আমি ওই জাস্ট এখানে এককের রূপান্তরটাই খেলা ছিল। সো গ্রাম গ্রাম কাটা, এখানে ডিগ্রি সেলসিয়াস আর এখানেও ডিগ্রি সেলসিয়াস ছিল, ডিগ্রি সেলসিয়াস কাটা। তো এই পাশেও ক্যালোরি আছে আর এই পাশেও হচ্ছে 1 ক্যালোরি আছে, এই ক্যালোরি আর এই ক্যালোরি আবার কাটা। এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো ইজিলি এখন ইকুয়েট করতে পারবেন। ইজিলি ইকুয়েট যদি করে ফেলেন ভাই, দেখেন এখানে কি কি থাকে। এই জায়গা থেকে আমি যদি শর্টে একদম লিখতে চাই, তাহলে এই পাশে থাকে হচ্ছে 10 ইন্টু 0.11 ইন্টু থেটা মাইনাস 20, আর এই পাশে থাকে হচ্ছে ভাই 100 ইন্টু 10, তার মানে কত? 1000। আর এখান থেকে ইজিলি কাটাকাটি মারামারি করে থেটার ভ্যালুটা বের করা যায় না? সামথিং ডিগ্রি সেলসিয়াস চলে আসবে না? বলুন। এখন এই জায়গাটা তো অনেকে ভুল করে ভাই, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসের উত্তর পাবো। কেন বুঝতে পেরেছেন তো? কেন বুঝতে পেরেছেন তো? কারণ তাপমাত্রা পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে যা কেলভিন এককে তা। আমি যেহেতু এখানে সবকিছু সেলসিয়াস এককে নিয়েছি, এই জন্য এখানে কিন্তু সেলসিয়াস এককেই পাবো। বুঝতে পারছি? ধরি আদি তাপমাত্রা হচ্ছে থেটা ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে আদি তাপমাত্রা, এটার নামই মানেই বের করে ফেলেছি। ক্লিয়ার কি হলো প্রশ্নটা? বলুন কয়েক লাইনের উত্তর, সবাই বলুন ভাইয়া উত্তর কত আসে এটাও একটু জানিয়ে দিবেন। কত আসে জানান? আমরা একটু ফেসবুকে দেখে আসি। মইন ক্লাস করছেন অনেকক্ষণ আগের অবশ্য কমেন্ট বলুন ভাইয়া কত আসে? ইজি, 1000কে 10 যদি 20 থেকে কেটে দেন, 0.11 দ্বারা ভাগ করে দিবেন 100-র সাথে, এরপর ওইটার সাথে 20 যোগ করে দিবেন, দ্যাটস ইট। কত আসে বলুন? করছেন আপনারা? আরিয়ান, শেতাব, জি ভাইয়া। কত আসে উত্তর? 890 ডিগ্রি সেলসিয়াস আসে। না 890 হবে না। দাঁড়ান ভাই আরেকবার ক্যালকুলেশন। শেতাব কত আসে? শেতাব আমি ইকুয়েশনে দিচ্ছি।
ওকে, এটা যদি করে ফেলেন 929.091 আসবে। থিটার মানটা চলে আসে 929.091 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে অ্যান্সার। জি ভাই, আমারও এরকম হচ্ছে। ওকে, তাহলে বুঝেছি আমরা। আসুন ভাই এবার আরেকটা জিনিস শিখি, এটা শিখে আজকে শেষ করব। একটা আইআইটির একটা কোয়েশ্চেন দিয়ে শেষ করব, কালকে বাকিটুকু করব। ওকে, আসেন এবার আসেন ভাই, ফাইনাল টেম্পারেচার অফ মিক্সচার আমরা আরেকটা প্রসিজার শিখি। আমি আপনাদেরকে একটা বিশেষ প্রসিজার কেন শিখালাম, এই যে এটা কেন শিখালাম এবার বুঝবেন। এই যে এটা, যে নেট হিট গ্রহণ শূন্য, টোটাল হিট গ্রহণ করাবেন, মানে একটা মিক্সচারে যতগুলো লিকুইড আছে সবাইকে হিট গ্রহণ করিয়ে যোগফলটা দেখিয়ে দিবেন শূন্য। কেন এই কঠিন নিয়মটা করালাম, কেন এই যে 2 লাইনের যে জিনিসটা গ্রহণ ইজ ইকুয়াল টু বর্জন, এইটা কেন করলাম না, মানে এটা তো করিয়েছি, সাথে সাথে এটাও কেন দেখালাম, এটার উত্তর এখন পাবেন আপনারা। সো আসেন ভাই, ফাইনাল টেম্পারেচার অফ মিক্সচার। ধরেন আমার কাছে একটা কন্টেনার আছে, এখানে আমি 3টা লিকুইড মিক্স করলাম। ওকে, লিকুইড 1, লিকুইড 2 আর লিকুইড 3। দেখতে পাচ্ছেন, লিকুইড 1 এর ভর হচ্ছে m1, আপেক্ষিক তাপ s1, টেম্পারেচার t1। লিকুইড 2 হচ্ছে ভর m2, আপেক্ষিক তাপ s2, টেম্পারেচার t2। লিকুইড 3 ভর m3, আপেক্ষিক তাপ s3, টেম্পারেচার t3। বুঝতেছি বিষয়টা? এগুলো সব দেওয়া আছে, কতটুকু লিকুইড, কত আপেক্ষিক তাপ আর কত তাপমাত্রা ইনিশিয়াল, সব দেওয়া আছে, সব দেওয়া আছে। আপনি মিশ্রণ করলেন, ঠিক আছে। এখন এই তাপমাত্রাগুলো দেওয়া অবস্থায় আপনি ধরেন বুঝতেই পারলেন T1টা হচ্ছে হাইয়েস্ট টেম্পারেচার এবং T3টা হচ্ছে ভাই লোয়েস্ট টেম্পারেচার। মানে মানে মোট কথা হচ্ছে এই 1 নাম্বার লিকুইডটা হচ্ছে ভাই সবচাইতে গরম, আর 3 নাম্বার লিকুইডটা হচ্ছে সবচাইতে ঠান্ডা। বুঝলাম? 1 নাম্বার লিকুইডটা সবচাইতে গরম, 3 নাম্বার লিকুইডটা সবচাইতে ঠান্ডা। এটা ধরেন ডাটা অনুযায়ী আপনি দেখে বুঝতে পারলেন, এগুলো কিন্তু ডাটা দেওয়া থাকবে। সো আমি ধরে নিচ্ছি মিশ্রণের তাপমাত্রা হচ্ছে ভাই টি, মিশ্রণের তাপমাত্রা টি। এখন ভালো মতো বুঝেন ভাই, আপনি একটা জিনিস খুব ভালো মতোই বুঝতে পারছেন, প্রথম লিকুইড হিট কি গ্রহণ করবে নাকি বর্জন করবে? বর্জন করবে। ডেফিনেটলি বর্জন করবে। তৃতীয় লিকুইড হিট গ্রহণ করবে নাকি বর্জন করবে? গ্রহণ করবে। ডেফিনেটলি গ্রহণ করবে। কিন্তু আমাকে বলুন ভাই, দ্বিতীয় লিকুইড কি হিট গ্রহণ করবে নাকি বর্জন করবে? বলতে পারবেন? দুটাই করতে পারে। দুটাই করতে পারে, এক্স্যাক্টলি। আমরা কিন্তু ইনিশিয়ালি জানি না টি2 এর মানটা টি এর থেকে বড় নাকি টি2 এর মানটা কিন্তু টি এর থেকে ছোট, এটা কিন্তু আমরা জানি না, কারণ আমরা টি বের করতে পারি নাই। টি বের করার আগে কি তুলনা করতে পারবো টি এবং টি2 এর মধ্যে? না। আবার যদি তুলনা না করতে পারি তাহলে টি বের করতে পারবো না। তাহলে আগের নিয়মে কি করা যাবে ভাই, যে একটা লিকুইড হিট গ্রহণ করবে আর একটা লিকুইড হিট বর্জন করবে, সো গ্রহণ বর্জন সমান করে দিয়ে উত্তর বের কোনো সম্ভব? এটা উত্তর হচ্ছে সম্ভব না। এই কারণে আমি ওইটা নিয়ম করিয়েছি। তো এবার আমরা একটা বিশেষ নিয়মে করবো ভাই। বিশেষ নিয়মটা কি? আমরা যে কাজটা করব, সবাইকে হিট গ্রহণ করিয়ে দিব। দেখেন আমাদের বিশেষ নিয়মটা কিন্তু ছিল কি, টোটাল হিট গ্রহণ ডেল কিউব নেট হিট গ্রহণ সমান কত ছিল ভাই? 0 ছিল। তো সবাইকে হিট গ্রহণ করিয়ে দিয়ে আসেন। প্রথম লিকুইড m1 s1 t মাইনাস t1, দ্বিতীয় লিকুইড m2 s2 t মাইনাস t2, তৃতীয় লিকুইড কি ভাই? m3 s3 t মাইনাস t3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ক্লিয়ার? এটা তো লিখতে পারি, সবাই হিট গ্রহণ করেছে। এখন বাকি কাজটা ভাই ম্যাথমেটিক্স নিজেই করবে, বাকি কাজটা ম্যাথমেটিক্স নিজেই করবে। যদি দ্বিতীয় লিকুইড কি হিট গ্রহণ করারই হয়, তাহলে এইখানে এমনভাবে ইকুয়েট করবে যেন দ্বিতীয় লিকুইড হিট গ্রহণ করে আলটিমেটলি যোগফল শূন্য হয়। যদি দ্বিতীয় লিকুইডকে হিট বর্জন করার হয়, তাহলে এমনভাবে কাজ করবে প্রথম লিকুইডের সাথে ম্যাথমেটিক্স যেন সেটা গ্রহণ করে আলটিমেটলি যোগফল শূন্য হয়। সো আপনি জাস্ট এই ইকুয়েশনটা লিখেছেন না, এরপর বাদ বাকি কাজটা হচ্ছে ম্যাথমেটিক্স নিজেই করে ফেলবে। আপনাকে আর চিন্তাও করা লাগবে না দ্বিতীয় লিকুইড আদতে হিট গ্রহণ করেছে নাকি বর্জন করেছে। বুঝতে পারলাম? এই জন্য এই কাজটা আমরা করেছি। ক্লিয়ার হচ্ছে ভাই বিষয়টা? ক্লিয়ার হলো কেন করেছিলাম ওই কাজটা? একটা লাস্ট ম্যাথ দিয়ে আজকে ক্লাস শেষ করছি। ওকে, আর 5 মিনিট একটা ক্লাস হবে। সবাই যদি বুঝে থাকেন আমাকে জানান, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাব। এটা বুঝছি ভাইয়া। ওকে, লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের, এটা আইআইটিতে আসা একটা কোয়েশ্চেন, খুবই সুন্দর। আসেন ট্রাই করি সলভ করার। দেখেন C1 C2 এবং C3, C1 C2 এবং C3 নামক 3টি কন্টেনার আছে, 3টা আলাদা আলাদা কন্টেনার আছে। 3টি কন্টেনারে একই রকম গ্যাস দ্বারা পূর্ণ। একই রকম গ্যাস দ্বারা পূর্ণ মানে কি ভাই? সবারই এস হচ্ছে ফিক্সড, এস কনস্ট্যান্ট, সবারই এসটা সেম হবে। বুঝতে পারলাম? একই কন্টেনার মানে কি সবারই আপেক্ষিক তাপ সেম, বলা যায় না? বলা যায়। আচ্ছা, যেখানে প্রতিটি কন্টেনারে গ্যাসের তাপমাত্রা ভিন্ন ভিন্ন, অর্থাৎ সবারই তাপমাত্রা ভিন্ন ভিন্ন।
ধরে নিচ্ছি প্রথম কন্টেনারে থাকা গ্যাসের তাপমাত্রা হচ্ছে T1, দ্বিতীয় কন্টেনারে গ্যাসের তাপমাত্রা T2, তৃতীয় কন্টেনারে গ্যাসের তাপমাত্রা T3। যখন আমরা ভিন্ন ভিন্ন আয়তনে এদের মিশ্রিত করি তখন প্রতি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চূড়ান্ত তাপমাত্রা, এই যে স্মল টি ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায়, স্মল থেটা ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায়, যা চিত্রে প্রদর্শিত। চিত্র অনুযায়ী চূড়ান্ত তাপমাত্রা থেটা ডিগ্রি সেলসিয়াস বের করো। এইটা তাহলে টি হবে, এইটা টি হবে। আচ্ছা দেখেন, এবার দেখেন প্রশ্নটা দেখেন ব্যাপারটা। তিনটা আলাদা আলাদা কন্টেনার আছে, ঠিক আছে? এইটা ধরেন কন্টেনার 1, এইটা কন্টেনার 2, আর এইটা হচ্ছে কন্টেনার 3। তিনটা আলাদা আলাদা কন্টেনার আছে। প্রথম কন্টেনার থেকে যখন 1 লিটার লিকুইড নেবেন, দ্বিতীয় কন্টেনার থেকে 2 লিটার লিকুইড নেবেন, তৃতীয় কন্টেনার থেকে কোনো লিকুইড নেবেন না। মিশ্রণ যদি করেন তাহলে মিশ্রণের তাপমাত্রা হবে হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, কারণ মিশ্রণের তাপমাত্রাকে এই যে টি ডিগ্রি সেলসিয়াস দ্বারা প্রকাশ করেছি। এবার দেখেন, প্রথম কন্টেনার থেকে যদি 0 লিটার নেন, মানে একদমই নিলেন না, দ্বিতীয় কন্টেনার থেকে 1 লিটার নিলেন, তৃতীয় কন্টেনার থেকে 2 লিটার নিলেন, এবার মিশ্রণ করলে মিশ্রণের তাপমাত্রা হয় 30 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখেন, প্রথম কন্টেনার থেকে 2 লিটার নিলেন, দ্বিতীয় কন্টেনার থেকে কোনো গ্যাস নিলেন না, তৃতীয় কন্টেনার থেকে 1 লিটার গ্যাস নিলেন, মিশ্রণ করলে মিশ্রণের তাপমাত্রা কত? 60 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আপনার কাছে জানতে চেয়েছি যে তিনটা কন্টেনার থেকে যদি 1 লিটার নেই, তাহলে এইবার মিশ্রণের তাপমাত্রা কত? প্রশ্নটা বুঝেছি? জি ভাই। বুঝছি ভাই। আচ্ছা, তো আসেন আমরা একদম মাথা ঠান্ডা করে ধীরে ধীরে সলভ করি। আসেন একদম মাথা ঠান্ডা করে ধীরে ধীরে সলভ করবো। সো দেখেন ভাই, তিনটা লিকুইডের এস সেম। ধরে নিচ্ছি প্রথম কন্টেনারে থাকা গ্যাসের আদি তাপমাত্রা হচ্ছে T1, দ্বিতীয় কন্টেনারে থাকা গ্যাসের আদি তাপমাত্রা হচ্ছে T2, তৃতীয় কন্টেনারে থাকা গ্যাসের আদি তাপমাত্রা হচ্ছে T3। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। আবার আরেকটা যদি আমরা ধরে নিই, দেখেন ভাই, আমাদের সূত্রে আসে হচ্ছে এম এস ডেল থেটা বা এম এস ডেল টি আসে, তাই তো? সো এস সম্পর্কে আমরা আইডিয়া আছে, টি সম্পর্কে আইডিয়া আছে, ডেল টি, কিন্তু এম সম্পর্কে কিন্তু আইডিয়া নেই। দেখেন এখানে কিন্তু বলেছে কত লিটার করে গ্যাস মিশ্রণ করা হয়েছে, কত কেজি না, কিন্তু কত লিটার। সো আমরা একটা জিনিস ধরে নিব, ধরে নিচ্ছে হচ্ছে ভাই 1 লিটার ইজ ইকুইভ্যালেন্ট টু m কেজি অফ লিকুইড। যদি পানির কথা বলা হতো, বিশুদ্ধ পানি, তাহলে তো 1 কেজি ধরে নিতে পারতাম, যেহেতু পানির কথা বলা নাই আর এটা তো গ্যাস। সো 1 লিটার গ্যাস সমান হচ্ছে m কেজি গ্যাস, ঠিক আছে? 2 লিটার গ্যাস সমান হচ্ছে ধরে নিচ্ছি ভাই 2m কেজি গ্যাস। 3 লিটার গ্যাস সমান হচ্ছে ভাই 3m কেজি গ্যাস, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা শুরুতে কিছু জিনিসপত্র ধরে নিলাম, বুঝতে পারছি? বুঝতে পারছি। ওকে, এবার আসেন মিশ্রণ করে। এবার আসেন মিক্সচার 1। প্রথম মিক্সচার যদি আমরা করি, প্রথম মিক্সচার দেখেন ভাই, আমরা কি করবো ভাই, সবগুলা লিকুইডকেই বা সবগুলা গ্যাসকেই হিট গ্রহণ করিয়ে যোগফল শূন্য করে দিব, তাই না? তাহলে এই যে দেখেন, প্রথম গ্যাস কতটুকু মিশ্রণ করা হয়েছে ভাই? m কেজি, দ্বিতীয় গ্যাস 2m কেজি, তৃতীয় গ্যাস 0m কেজি। ওকে, আচ্ছা তাহলে দেখেন প্রথম গ্যাসের ক্ষেত্রে m, প্রথম গ্যাসের আপেক্ষিক তাপ ms, ডেল টি বলতে কি বোঝাবে ভাই? তাপমাত্রা পরিবর্তন। যেহেতু সবাই তাপ গ্রহণ করেছে, তাহলে মিশ্রণের তাপমাত্রা বিয়োগ গ্যাসের আদি তাপমাত্রা করে দিব, ঠিক আছে? 60 মাইনাস T1 লেখা যায়। তাহলে প্রথম গ্যাস কতটুকু হিট গ্রহণ করলো এটা লেখা যায়, বুঝেছি? জি ভাই। আচ্ছা, এবার দেখেন দ্বিতীয় গ্যাস কতটুকু ভাই? 2 লিটার। 2 লিটার মানে 2m কেজি, তাহলে 2m। দ্বিতীয় গ্যাসের আপেক্ষিক তাপ হচ্ছে s, দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 60 মাইনাস T2, কারণ দ্বিতীয় গ্যাসের আদি তাপমাত্রা আমরা ধরে নিয়েছি T2। এবার আসেন তৃতীয় গ্যাস কতটুকু ভাই? 0। তাহলে ওই যে 0 ইন্টু এস ইন্টু সামথিং, ওটা লেখার দরকার নেই, এটা পুরো মানটাই হচ্ছে 0, সো ওটা লেখারও দরকার নেই, বুঝেছি? ইজ ইকুয়াল টু 0 লিখেছে, মানে সবগুলো গ্যাস টোটাল হিট গ্রহণ করবে 0 পরিমাণ। বুঝলাম এই লাইনটা? জি ভাই বুঝছি। আচ্ছা দেখেন, এম এস এস কাটাকাটি যায়, তাহলে এই পাশে থাকে হচ্ছে ভাই 60 মাইনাস T1, আর এখানে 2 যদি গুণ করে দেন তাহলে 60 ইন্টু 2 মানে 120, আর মাইনাস 2T2 লেখা যায়, ইজ ইকুয়াল টু 0 লেখা যায়, বুঝেছি? সো দেখেন 120 আর 60 যোগ করলে কত হয়? 180। এই পাশে 180 থাকে, T1 কে ওপাশে পাঠালে কত হয়ে যাবে? মাইনাস T1টা প্লাস T1 হয়ে যাবে, মাইনাস T2 ওপাশে পাঠালে কত হবে? প্লাস T2 হয়ে যাবে। সো আমি সাজিয়ে লিখছি, ধরেন T1 প্লাস 2T2 সমান হচ্ছে 180। এটা 1 নম্বর ইকুয়েশন। দেখুন বুঝেছেন কিনা? বুঝছি ভাই। সবাই কি ক্লিয়ার হলেন ভাই কিভাবে আসলো? জি ভাই আরেকবার কি বলা লাগবে নাকি বুঝেছেন? বুঝছি ভাই।
ওকে, এবার দেখেন কিছু জিনিসপত্র এখন নোটিস করবো। দেখেন, একটু দেখেন ভাই, এখানে T1 এর সহগ কত ভাই 1, T2 সহগ কত ভাই 2, আর যদি কোনো কারণে আমি এখানে T3 লিখতে চেতাম, T3 এটা সহগ কত হতো ভাই 0 হতো না, প্লাস 0 T3 ইজ ইকুয়াল টু কত ভাই 180। 180 কে যদি ভেঙে লিখতে চেতাম তাহলে আমি 60 ইন্টু 3 লিখা যাবে, 3 ইন্টু 60 লিখা যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখেন ভাই, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে 1, এই 1টা দেখেন তো ভাই, প্রথম লিকুইড 1 লিটার মিশানো হয়েছে, সো 1 এই কতটুকু মিশানো হয়েছে সেটা সহগ। T2 সহগ কত ভাই 2, দেখেন তো ভাই মানে কোইন্সিডেন্সলি দ্বিতীয় লিকুইড 2 লিটার মিশানো হয়েছে। দেখেন তো ভাই তৃতীয় লিকুইড কতটুকু মিশানো হয়েছে ভাই 0 লিটার, এই জন্য তৃতীয় লিকুইডের ক্ষেত্রে T3 এর ভ্যালুটা কত, সহগটা কত 0। এই যে 0 লিটার মিশানো হয়েছে, T3 সহগ হচ্ছে 0। আবার দেখেন মিশ্রণের তাপমাত্রা 60, এখানে দেখেন তো কোইন্সিডেন্সলি 3 ইন্টু 60 চলে আসছে না? জি ভাই। ওকে, সো আমরা এইটুকু নোটিস করি, এইটুকু নোটিস করে আমরা বাকি ইকুয়েশনগুলো লিখতে পারবো, সো আর কষ্ট করা লাগবে না। দেখেন দেখেন এবার আমরা দ্বিতীয় লিকুইড, দ্বিতীয় মিক্সচারের ক্ষেত্রে 2 নম্বর মিক্সচারের ক্ষেত্রে ইজিলি বের করে ফেলতে পারবো। 2 নম্বর মিক্সচারের ক্ষেত্রে T1 এর সহগ কত হবে ভাই 0, T2 সহগ কত হবে ভাই 1, T3 সহগ কত হবে ভাই 2। তাহলে ইকুয়েশনটা কি হবে, T2 প্লাস 2 T3 ইজ ইকুয়াল টু কত লেখা যাবে 3 ইন্টু 30, তার মানে 90। তাহলে কি লেখা যাবে না ভাই, T2 প্লাস 2 T3 ইজ ইকুয়াল টু 90, এটাই 2 নম্বর ইকুয়েশন, লেখা যাবে? জি ভাই। আচ্ছা, এবার দেখেন তৃতীয় ইকুয়েশন যদি লিখি, T1 এর সহগ কত হবে ভাই 2T1 2T1 প্লাস T3 ইজ ইকুয়াল টু আবার 180 লেখা যাবে? জি ভাই। আচ্ছা, ওইটা লিখছি। সো 3 নম্বর মিশ্রণের ক্ষেত্রে কত ভাই 2T1 প্লাস T3 ইজ ইকুয়াল টু কত 180। বুঝেছি? আচ্ছা, ফাইনালি 4 নম্বর মিশ্রণের ক্ষেত্রে 1T1 প্লাস 1T2 প্লাস 1T3 মানে T1 প্লাস T2 প্লাস T3 সমান লেখা যাবে না ভাই 3 থেটা? ওকে, সেটা লিখেছি। তো 4 নম্বর মিশ্রণের ক্ষেত্রে T1 প্লাস T2 প্লাস T3 সমান লেখা যাবে হচ্ছে 3 থেটা। তো এই হচ্ছে আমাদের 4টা ইকুয়েশন। সবকিছু কি বুঝলাম? জি ভাই বুঝছি। আচ্ছা, এখন আপনার কাছে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে হচ্ছে ভাই থেটার ভ্যালু কত, মানে মিশ্রণের তাপমাত্রা কত, তাই না? সো আপনি যদি এখন এই 4টা ইকুয়েশন ইকুয়েট করে T1 প্লাস T2 প্লাস মানে T1 T2 T3 আলাদা আলাদা বের করে T1 প্লাস T2 প্লাস T3 যোগ করে 3 থেটার ভ্যালুটা বের করে আবার 3 দ্বারা ভাগ করে থেটার ভ্যালুটা বের করেন, তাহলে কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। বুঝতে পারলাম? সো আমাদের একটা কাজ করা লাগবে। আমাদের তো জানতে চেয়েছে কিসের মান বলুন, থেটার ভ্যালু না? হ্যাঁ, থেটার ভ্যালু জানতে চেয়েছি। সো আমরা থেটার ভ্যালু যদি না জেনে, আমরা যদি কোনো কারণে T1 প্লাস T2 প্লাস T3 ভ্যালুটা জেনে যাই, তাহলেও কাজ হয়ে যাবে না ভাই? কারণ T1 প্লাস T2 প্লাস T3 ভ্যালু মানে কত 3 থেটা। সো 3 থেটার ভ্যালু জানলে তো থেটার ভ্যালু জানতে পারবো। সো আসেন আমি T1 প্লাস T2 প্লাস T3 ভ্যালুটা জানি। সো আমি একটা কাজ করবো ভাই, 1 যোগ 2 যোগ 3 করে দিই। এই যে 1 যোগ 2 যোগ 3 করে দিই। সো এখানে একটা T1, এখানে 2টা T1, টোটাল কত হবে ভাই বলুন? 3T1, 2টা T2, এখানে একটা T2, এখানে টোটাল T2 নাই, তার মানে লেখা যাবে কত 3T2, 0T3, এখানে 2টা T3, এখানে একটা T3, তার মানে কত লেখা যাবে ভাই 3T3 ইজ ইকুয়াল টু 180 মানে 308 180 যোগ 180 360 যোগ 90 450 লেখা যায়? লেখা যায়? 3 কমন নিলে কত আসবে ভাই 3T1 প্লাস T2 প্লাস T3 সমান হচ্ছে 450। লেখা যায়? দেখা যায়। আচ্ছা, তাহলে দেখেন T1 প্লাস T2 প্লাস T3 ভ্যালু কত আসবে 450কে দ্বারা ভাগ করলে 3 15 45, তার মানে 150। আবার T1 প্লাস T2 প্লাস T3 সমান কত ভাই 3 থেটা, তাহলে 3 থেটার ভ্যালু কত ভাই 150। তাহলে থেটার ভ্যালু কত বলুন 50 ডিগ্রি সেলসিয়াস। এবার বলুন ম্যাথটা কেমন লাগলো, আর বুঝেছেন কিনা সব? কেমন লাগলো বলুন? মেথডটাই সবচেয়ে সেরা লাগছে। এক্স্যাক্টলি। সো ভাই আজকের ক্লাস আমরা যদি এরপর থেকে টানি তাহলে বেশি হয়ে যাবে। আজকের ক্লাস তাহলে এখানে রাখলাম। নেক্সট দিন হচ্ছে এই যে এই ম্যাথটা সলভ করাবো,
কীভাবে টেম্পারেচার আর টাইমের গ্রাফ করা যায় এই এই জায়গাটা থেকে এটা করাবো। দেন হচ্ছে পানির সাথে বরফ মিশাবো, আইআইটি 2003 সালের এই অ্যাডভান্সড এই কোয়েশ্চেনটা। এই তো তা বুয়েটের একটা খুব সহজ ম্যাথ ছিল 20-21, এটা আপনারা পারবেন, নিজেরা একবার ট্রাই দিবেন, অবশ্যই পারবেন। সো এই তো এই তিনটা জিনিস করিয়ে নেক্সট ক্লাসে হচ্ছে আপনার করবো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ইনশাল্লাহ পড়া শুরু করবো। সো আজকের ক্লাস ভাই এই পর্যন্তই। এতক্ষণ যারা সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে আপনাদের? হ্যাঁ, ওই এখানে হচ্ছে আমি যদি অনেক মানে নিম্ন তাপমাত্রার বরফ, অল্প পরিমাণ বরফ পানিতে মিশাই, গরম পানিতে, এটা কি আমাকে বরফ মানে ওই পানিটাকে বরফ নেওয়া যেতে পারবে ওই বরফের তাপমাত্রা দিয়ে? মানে কম তাপমাত্রার বরফ দিয়ে আমি পানিকে বরফ বানাবো, এটা কি সম্ভব? এইটা তো খুবই টাফ একটা জিনিস। সম্ভব হয়তো বা একটু অনেক বেশি নিম্ন তাপমাত্রার এটা ফিজিবল না, এটা হওয়ার মতো জিনিস না। এগুলো আসলে হাইপোথেটিক্যাল, ইমেজিনারি জিনিসপত্র। আর নেক্সট দিন এখান থেকে করাবো তো এই ম্যাথটা। এই যে এটা আপনার মনে যদি কোনো ডাটা থাকে যে ধরেন আমি বরফকে এত তাপমাত্রায় নিয়ে যাবো, মাইনাস এত, ওর সাথে এত তাপমাত্রায় পানিকে যোগ করবো, তাহলে পানিটাকে বরফে নিয়ে যাওয়া যাবে কিনা, এরকম ম্যাথ আপনি নিজে বানান, নিজে করতে পারবেন। এই মেথডটা শিখিয়ে দিব নেক্সট দিন। তো প্রশ্নের উত্তর নিজে নিজে করতে পারবেন, তবে এরকম জিনিস বাস্তব জগতে ভাই হওয়া পসিবল না, ফিজিবল না এই জিনিসটা। বুঝলাম? ভাইয়া বলুন একটা কোয়েশ্চেন আছে। বলুন বলুন। ধরেন অ্যান্টার্কটিকার মতো জায়গায় যেখানে অনেক ঠান্ডা পড়ে, সেখানে যদি আমরা নর্মাল পানি মানে বাতাসে ছুঁড়ে মারি সেটা ফ্রিজ হয় না, কিন্তু গরম পানি বাতাসে ছুঁড়ে মারলে সেটা ফ্রিজ হয়ে যায়। ওটা কি এন্ট্রপির কারণে হয়? এখানে কিন্তু একটা এন্ট্রপির চরম একটা আছে, মানে কি বলবো, একটা খুব সুন্দর একটা এখানে ঘটনা আছে। এটা হয়তো বা নেক্সট 1-2 ক্লাসের মধ্যে এটা দেখাবো এন্ট্রপি। সো ওইখানে আমি অ্যান্টার্কটিকার এই জিনিসগুলো নিয়ে উদাহরণ দিব। সো সেই পর্যন্ত অপেক্ষা করুন, জাস্ট 1-2 ক্লাস, তখন খুব মজা হবে এই উদাহরণটা দিতে। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন আছে ভাই আজকের ক্লাস অথবা আগের ক্লাস রিলেটেড? না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ তাহলে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আবার ইনশাল্লাহ দেখা হবে নেক্সট মঙ্গলবারে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।